হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি একাডেমি। সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষাকে টার্গেট করে সিলেবাস অনুযায়ী বাছাই করা গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন উত্তর। তো দেখো, একেবারে কিন্তু সিলেবাস অনুযায়ী এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে জিকে থেকে থাকবে 40টি প্রশ্ন, গণিত থেকে থাকবে 30টি প্রশ্ন সমাধান সহ, আর রিজনিং থেকে থাকবে 30টি প্রশ্ন সমাধান সহ। ওকে, তো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন এবং তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন উত্তর সিলেবাস অনুযায়ী। তো আজকের প্রথম প্রশ্ন দেখো, কে 2025 সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেতে চলেছেন? প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও, এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমরা কিন্তু 10 সেকেন্ড করে সময় পাবে। আর দেখে নাও এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে তোমরা কতগুলো সঠিক উত্তর করতে পারছো। তো দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন, সঠিক উত্তর হয়ে যাবে উপরের সবাই, অর্থাৎ ম্যারি ই ব্রুনকো, ফ্রেড রামসডেল এবং সিমন সাকাগুচি। তো এই তিনজনই কিন্তু এই বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 2 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি? এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। দেখো, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বাছাই করা প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে জ্ঞানেশ কুমার। দেখো, এটিও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো, ভূগোল থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, ইনসেলবার্জ এটি কিসের দ্বারা সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ? সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। অপশন এ নদী দ্বারা, অপশন বি বায়ু দ্বারা, অপশন সি হিমবাহ দ্বারা, নাকি অপশন ডি কোনোটি নয়। তো এই যে ইনসেলবার্জ এটি কিসের দ্বারা সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ বা কী দ্বারা সৃষ্টি হয়? তো দেখো, মনে রাখবে যে ইনসেলবার্জ এগুলো কিন্তু সাধারণত মরু অঞ্চলে হয়। ওকে, মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে কিন্তু এই ভূমিরূপ তৈরি হয়। সুতরাং অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, যে বায়ু দ্বারা কিন্তু ইনসেলবার্জ তৈরি হয়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পর্যায় সারণী সূত্র এটি কবে আবিষ্কার হয়? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য। সঠিক উত্তর কী হবে? দেখো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর করার সময় তোমরা কিন্তু 10 সেকেন্ড করে সময় পাবে। আমরা প্রথমেই আলোচনা করে নিচ্ছি 1 থেকে 40, এই 40টি জিকে প্রশ্ন উত্তর। তারপরে তোমাদের পবন স্যার করাবেন 30টি গণিতের প্রশ্ন এবং 30টি রিজনিং প্রশ্ন সমাধান সহ। ওকে, সুতরাং আজকের এই ক্লাসটি তোমরা কিন্তু পুরোটা খুব সুন্দরভাবে দেখবে আর দেখে নেবে যে এই পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের 100টি প্রশ্ন উত্তরের মধ্যে কতগুলো সঠিক উত্তর হচ্ছে। তো দেখো, পর্যায় সারণী সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের, পর্যায় সারণী 1869 সালে আবিষ্কার হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো, আরেকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2025 সেরা অভিনেতার পুরস্কারটা কে পেয়েছেন? শাহরুখ খান, বিক্রান্ত ম্যাসে, নাকি উভয়, নাকি কেউ নয়? তো দেখো, প্রত্যেক বছরে কিন্তু ভারতীয় চলচ্চিত্র ক্ষেত্রে এই জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়। তো এই বছর এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কারটা পেয়েছেন শাহরুখ খান এবং বিক্রান্ত ম্যাসে। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 6 নম্বর প্রশ্ন, এক অশ্বশক্তি সমান কত ওয়াট? সঠিক উত্তরগুলো কিন্তু কমেন্টে জানাবে, কমেন্ট করবে। ওকে, এবং উত্তরগুলোর সাথে মিলিয়ে দেখবে যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে এবং কতগুলো ভুল হচ্ছে। তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে এক অশ্বশক্তি সমান 746 ওয়াট বা 1 হর্স পাওয়ার। তোমাদের পরীক্ষাতে প্রশ্নটি এইভাবে আসতে পারে যে 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? সঠিক উত্তর হবে 746 ওয়াট। নেক্সট দেখো, 7 নম্বর প্রশ্ন, প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি? 4টির মধ্যে সঠিক উত্তর কী হবে? স্নায়ু কোষ, পেশি কোষ, লসিকা কোষ, নাকি হেপাটোসাইট? তো দেখো, প্রাণীদের দেহে দীর্ঘতম কোষের নাম সঠিক উত্তর হয়ে যাবে স্নায়ু কোষ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 8 নম্বর প্রশ্ন, ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সতীদাহ প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করে কে বা কার আমলে সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা হয়? তো এই প্রথাটা নিষিদ্ধ ঘোষণা হয় 1829 সালে। সালটাও মনে রাখবে, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো নিষিদ্ধ ঘোষণা করে কে? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে?
তো তোমরা যারা অপশন বি লর্ড বেন্টিং করছো, একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। ওকে, লর্ড উইলিয়াম বেন্টিং 1829 সালে রাজা রামমোহন রায়ের সহায়তায় লর্ড উইলিয়াম বেন্টিং তিনি কিন্তু সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 9 নম্বর প্রশ্ন। ভারতবর্ষে প্রথম জাতীয় জরুরি অবস্থা কত সালে ঘোষিত হয়? 1954, 1958, 1960 নাকি 1962? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ভারতবর্ষে প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় 1962 সালে। কেন ঘোষণা করা হয়? কারণ ভারত এবং চীনের যুদ্ধের সময় কিন্তু এই জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়। সালটা হচ্ছে 1962। ওকে, তো আরেকটি বিষয় মনে রাখবে যে এখনও পর্যন্ত আমাদের ভারতবর্ষে 3 প্রকার জরুরি অবস্থা ঘোষণা হয়েছে। একটা হচ্ছে 1962 সালে ভারত এবং চীনের যুদ্ধের সময়, একটা হচ্ছে 1971 সালে ভারত এবং পাকিস্তান যুদ্ধের সময়, এবং আরেকটা হচ্ছে 1975 সালে ভারতবর্ষের অভ্যন্তরীণ গোলযোগের কারণে। এবং আরেকটা প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসতে পারে যে এই যে জাতীয় জরুরি অবস্থা এটি আমাদের সংবিধানের কত নম্বর ধারায় রয়েছে? মনে রাখবে 352 নং ধারায় কিন্তু জাতীয় জরুরি অবস্থার কথা ঘোষণা করা হয়েছে। ওকে, তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1962 সালে ভারতবর্ষে প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নট এই একক দিয়ে কি পরিমাপ করা হয়? তো দেখো নট একক দিয়ে সঠিক উত্তর হয়ে যাবে জাহাজের গতিবেগ পরিমাপ করা হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 11, কার সময় মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় দ্বিতীয় লর্ড মিন্টোর আমলে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। এবং এই মুসলিম লীগটা 1906 সালে কিন্তু প্রতিষ্ঠা হয়। এটাও পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 12, মেরিনা বিচ এটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। মহারাষ্ট্র, গোয়া, গুজরাট নাকি তামিলনাড়ু? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে মেরিনা বিচ এটি হলো তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, চেন্নাইতে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন। দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। মহাকাশে ভ্রমণকারী দ্বিতীয় ভারতীয় হলেন কে সম্প্রতি? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রাকেশ শর্মা, শুভাংশু শর্মা নাকি রাকেশ শুক্লা? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে মহাকাশে ভ্রমণকারী দ্বিতীয় ভারতীয় কে হলেন সম্প্রতি? শুভাংশু শুক্লা। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন। মানুষের রেচনতন্ত্রের মূল একক কী? প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আজকে আমরা আলোচনা করছি তোমাদের কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষার জন্য 100টি গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন উত্তর, যার মধ্যে জিকে থেকে রয়েছে 40টি প্রশ্ন একেবারে সিলেবাস অনুযায়ী, গণিত থেকে রয়েছে 30টি প্রশ্ন এবং রিজনিং থেকে রয়েছে 30টি প্রশ্ন। তো দেখো মানুষের রেচনতন্ত্রের মূল একক হলো নেফ্রন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 15, নিম্নলিখিত কোনটি ব্রাজিলের রাজধানী? তো সঠিক উত্তর হয়ে যাবে ব্রাসিলিয়া। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 16, কলেরা এটি কি ঘটিত রোগ? ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক নাকি প্রোটোজোয়া? তো দেখো সঠিক উত্তর হবে কলেরা এটি হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 17 নম্বর প্রশ্ন, যে বাস্তিল দুর্গ এটি কোন দেশে অবস্থিত? আমেরিকা, ফ্রান্স, রাশিয়া নাকি বাংলাদেশ? সঠিক উত্তর কমেন্টে জানাবে। তো দেখো সঠিক উত্তর হবে যারা অপশন বি করছো ফ্রান্স, তাদের একদম সঠিক উত্তর যে বাস্তিল দুর্গ এটি কিন্তু ফ্রান্সে অবস্থিত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18, কুঞ্চিকল জলপ্রপাত এটি কোথায় অবস্থিত? কর্ণাটক, ছত্তিশগড়, ঝাড়খণ্ড নাকি অন্ধ্রপ্রদেশ? তো দেখো সঠিক উত্তর হবে কুঞ্চিকল জলপ্রপাত এটি কর্ণাটকে অবস্থিত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 19 নম্বর প্রশ্ন, পিত্তরস এটি কোথা থেকে উৎপন্ন হয়? লিভার বা যকৃৎ, অগ্নাশয়, ইনসুলিন নাকি থাইরয়েড গ্রন্থি?
আমাদের মানব দেহের যে পিত্তরস এটি কোথা থেকে উৎপন্ন হচ্ছে? তো এই যে প্রশ্নগুলো আজকে আমরা এই ক্লাসে রেখেছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন তোমাদের কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষার জন্য, আর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু এই আজকের ক্লাস থেকে প্রচুর প্রশ্ন, জিকে বলো, রিজনিং বলো, গণিত বলো, প্রচুর প্রশ্ন কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তো দেখো, পিত্তরস সঠিক উত্তর হয়ে যাবে লিভার বা যকৃৎ থেকে উৎপন্ন হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভদেব, মহাবীর, পার্শ্বনাথ নাকি কোনোটি নয়? তো দেখো, জৈনদের যে প্রথম তীর্থঙ্কর, মনে রাখবে প্রথম তীর্থঙ্কর ছিল ঋষভদেব, এটাও কিন্তু পরীক্ষাতে আসে। ওকে, আর 23তম তীর্থঙ্করটাকে, 23তম তীর্থঙ্করটা হয়ে যাবে পার্শ্বনাথ, আর মহাবীর হয়ে যাবে 24তম তীর্থঙ্কর বা শেষ তীর্থঙ্কর। ওকে, তাহলে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, রবি ফসল এটি কোন সময়ে চাষ করা হয়? বর্ষাকাল, শীতকাল, গ্রীষ্মকাল নাকি কোনোটি নয়? তো দেখো, রবি ফসল সঠিক উত্তর হয়ে যাবে শীতকালে চাষ করা হয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। রবি ফসল এটি কিন্তু শীতকালের একটি ফসল, আর খারিফ শস্য মনে রাখবে এটা কিন্তু বর্ষাকালে চাষ করা হয়, খারিফ শস্য। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 22 নম্বর প্রশ্ন, বিখ্যাত দিলওয়ারা মন্দির এটি কোথায় অবস্থিত? ভুবনেশ্বর, কোনাক, কটক নাকি রাজস্থান? বিখ্যাত দিলওয়ারা মন্দির এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রাজস্থানে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা কত স্কোর করতে পারলে। ওকে, এবং এই ক্লাসের মাধ্যমে তোমরা কিন্তু যাচাই করতে পারবে এখন তোমাদের বর্তমানে প্রস্তুতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে। তোমাদের আগামী রবিবার কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা হতে চলেছে। সকলেই কিন্তু খুব ভালো করে রিভিশন করতে থাকো, সকলেই কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো, সকলের পরীক্ষা কিন্তু খুব ভালো হোক। তো নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, বন্দিবাসের যুদ্ধ এটি কত সালে হয়েছিল? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। 1760 খ্রিস্টাব্দ, 1771, 1797 নাকি 1526 খ্রিস্টাব্দে? তো দেখো, বন্দিবাসের যুদ্ধ সঠিক উত্তর হয়ে যাবে 1760 খ্রিস্টাব্দে হয়েছিল। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, হকি বিশ্বকাপ 1971 প্রথম জয়লাভ করেছে কোন দেশ? তো দেখো, 1971 সালে যে হকি বিশ্বকাপটা হয়েছিল, তো প্রথম জয়লাভ করেছিল পাকিস্তান। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, কেলভিন কিসের একক? প্রচুর বার পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে। সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। দৈর্ঘ্যের একক, জুলের একক, তাপমাত্রার একক নাকি কম্পনের একক? তো দেখো, সঠিক উত্তর হবে কেলভিন। কেলভিন এটি হলো তাপমাত্রার একক। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, অসমের চৈতন্য মহাপ্রভু কাকে বলে? তুলসীদাস, রুইদাস, শঙ্করদেব নাকি শঙ্করাচার্য? তো দেখো, অসমের চৈতন্য মহাপ্রভু সঠিক উত্তর হয়ে যাবে শঙ্করদেবকে বলা হয়। ওকে, যারা অপশন সি করছো সঠিক উত্তর, শঙ্করদেবকে অসমের চৈতন্য মহাপ্রভু বলা হচ্ছে। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন, আর্যদের স্বর্ণমুদ্রার নাম কি ছিল? তো দেখো, আর্যদের স্বর্ণমুদ্রার নাম ছিল নিষ্কো। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 28 নম্বর প্রশ্ন, 1905 সালে জানুয়ারি মাসে শ্যামজি কৃষ্ণবর্মা ইন্ডিয়ান হোম রুল সোসাইটি প্রতিষ্ঠা করেন কোথায়? কোন শহরে তিনি এই ইন্ডিয়ান হোম রুল সোসাইটি প্রতিষ্ঠা করেন? তোমাদের প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু 10 সেকেন্ড করে সময় দেওয়া হচ্ছে, সঠিক উত্তরগুলো কমেন্ট করো। 1905 সালে জানুয়ারি মাসে শ্যামজি কৃষ্ণবর্মা কী সোসাইটি প্রতিষ্ঠা করে? ইন্ডিয়ান হোম রুল সোসাইটি। তো এটি তিনি প্রতিষ্ঠা করেন, সঠিক উত্তর হয়ে যাবে লন্ডনে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 29 নম্বর প্রশ্ন, তেহরি এই বাঁধটি কোন নদীর উপরে অবস্থিত? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন।
সঠিক উত্তর হয়ে যাবে তেহরি। এই বাঁধটি ভাগীরথী নদীর উপরে কিন্তু অবস্থিত। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে? 92তম, 42তম, 38তম নাকি 76তম? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে কিন্তু মৌলিক কর্তব্যগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 31। পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম কি? বট, ছাতিম, শাল নাকি অশ্বত্থ? তো দেখো পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ সঠিক উত্তর হয়ে যাবে ছাতিম। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 32। কোন নদীর তীরে নিউ ইয়র্ক শহর অবস্থিত? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই টপিকটি বিভিন্ন নদী তীরবর্তী শহর, পুলিশ পরীক্ষাতে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো আসে। সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। তো দেখো হাডসন হয়ে যাবে সঠিক উত্তর। যারা অপশন এ করছো সঠিক উত্তর, হাডসন নদীর তীরে নিউ ইয়র্ক শহর অবস্থিত। নেক্সট দেখো 33। নিরক্ষরেখার আনুমানিক ব্যাসার্ধ কত? তো দেখো এই যে পৃথিবীর মাঝখান দিয়ে গিয়েছে নিরক্ষরেখা, যার মান 0 ডিগ্রি। তো এর আনুমানিক ব্যাসার্ধটা কত? ব্যাসার্ধ মানে কেন্দ্র থেকে, পৃথিবীর কেন্দ্র থেকে এই যে নিরক্ষরেখা, এর দূরত্বটা কত? এটাই হচ্ছে ব্যাসার্ধ। তো দেখো নিরক্ষরেখার যে আনুমানিক ব্যাসার্ধ, সঠিক উত্তর হয়ে যাবে 6400 কিলোমিটার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 34 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধান দিবস কবে পালন করা হয়? তো সঠিক উত্তর হবে ভারতীয় সংবিধান দিবস 26শে নভেম্বর পালন করা হয়। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ওকে, তো 26শে নভেম্বর ভারতের সংবিধান কিন্তু গৃহীত হয়েছিল, আর কার্যকর হওয়া শুরু হয় 26শে জানুয়ারি। এগুলো কিন্তু মনে রাখবে ফ্রেন্ডস। এরপর দেখো নেক্সট 35 নম্বর প্রশ্ন। ভারতীয় সংসদ বা পার্লামেন্ট গঠিত হয়েছে কি কি নিয়ে? লোকসভা নাকি রাজ্যসভা, নাকি লোকসভা এবং রাজ্যসভা উভয়, নাকি রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা? এই প্রশ্নটিও তোমরা দেখবে পুলিশের কিন্তু বিগত বছরে প্রচুর বার এসেছে। তো দেখো ভারতীয় সংসদ গঠিত হয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা নিয়ে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 36। বিসিজি টিকা এটি কোন রোগের প্রতিষেধক? সঠিক উত্তর কী হবে দেখো। তো দেখো বিসিজি টিকা এটি হয়ে যাবে যক্ষ্মা রোগের প্রতিষেধক। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 37 নম্বর প্রশ্ন। ইন্টারনেটের প্রথম সার্চ ইঞ্জিন কোনটি? তো দেখো ইন্টারনেটের প্রথম সার্চ ইঞ্জিন সঠিক উত্তর হয়ে যাবে আর্চি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 38 নম্বর প্রশ্ন। কোন রাজনৈতিক ব্যক্তিত্ব প্রথম দারিদ্র্যরেখা ধারণা নিয়ে আলোচনা করেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো আজকে আমরা এই ক্লাসে আলোচনা করছি একদম পরীক্ষার শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ বাছাই করা 100টি প্রশ্ন উত্তর তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষার সিলেবাস অনুযায়ী, যার মধ্যে রয়েছে 40টি গুরুত্বপূর্ণ জিকে, 30টি গুরুত্বপূর্ণ রিজনিং এবং 30টি গুরুত্বপূর্ণ গণিতের প্রশ্ন। তো দেখো 38 নম্বর প্রশ্ন রয়েছে, কোন রাজনৈতিক ব্যক্তিত্ব প্রথম দারিদ্র্যরেখা ধারণা নিয়ে আলোচনা করেন? তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে দাদাভাই নৌরোজি। যারা অপশন ডি করছো সঠিক উত্তর, দাদাভাই নৌরোজি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 39, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। হ্যামলেট এবং ম্যাকবেথ এই চরিত্র দুটির স্রষ্টাকে? সঠিক উত্তর কী হবে দেখো। তো দেখো হ্যামলেট এবং ম্যাকবেথ এই দুটো চরিত্রের স্রষ্টা হলেন শেক্সপিয়ার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো জিকে থেকে লাস্ট প্রশ্ন, তারপরে তোমাদের পবন স্যারের ক্লাস শুরু হবে গণিত এবং রিজনিং। নেক্সট দেখো লাস্ট প্রশ্ন। তিরুপতি মন্দিরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও।
তো দেখো তিরুপতি এই মন্দিরটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আমরা জিকে থেকে কিন্তু 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলাম। এইবার আমরা দেখে নেব বাকি গুরুত্বপূর্ণ গণিত এবং রিজনিংয়ের বাছাই করা প্রশ্ন, বাকি 60টি প্রশ্ন। ওকে, এবং এগুলো কিন্তু ব্যাখ্যা সহ আলোচনা শুরু করবেন পবন স্যার। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম আগামী কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য অফিসিয়াল সিলেবাস অনুযায়ী যে টেস্ট, সেখানে আমরা জিকে পোর্শনসগুলো আলোচনা করছিলাম। এখন আমরা দেখে নেব ম্যাথস এবং রিজনিং পার্টটা। প্রথমে কিন্তু আমরা রিজনিং পার্টটা দেখে নেব অ্যান্ড দেন তারপরে আমরা ম্যাথসের পোর্শনটা দেখে নেব। কেমন? তো চলো দেখে নেওয়া যাক। এখানে আমাদের 41 নম্বর কোয়েশ্চেনটা বলছে, ডুমা যদি রাশিয়া হয় তাহলে ইক্লেশিয়া কি হবে? কোয়েশ্চেনটা অনেকটা এরকম যে ডুমা, DUMA, ডুমা ইজ রিলেটেড টু রাশিয়া, তাহলে ইন দ্য সেম ম্যানার ইক্লেশিয়া ইজ রিলেটেড টু হোয়াট? এইরকম একটা কোয়েশ্চেন আসতে পারে। তাহলে ডুমাটা নিশ্চয়ই জানো তোমরা সকলেই যে রাশিয়ার কি হচ্ছে অ্যাসেম্বলির বা পার্লামেন্ট, রাশিয়ার পার্লামেন্টের নাম কি বলা হয়? ডুমা। তাহলে এই ইগ্লেশিয়াটা কিসের আছে? ইগ্লেশিয়াটা অবভিয়াসলি আমাদের গ্রিসের জন্য বিবেচিত হবে। তাহলে আমাদের অ্যান্সার কি হলো? অপশন সি, গ্রিস ইজ দ্য রাইট অ্যান্সার। ইগ্লেশিয়া ইজ দ্য অ্যাসেম্বলি অফ গ্রিস। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে, 42 নম্বর কোয়েশ্চেন। বলা হচ্ছে উইনসাম, উইনসাম শব্দটি সবচেয়ে দূরবর্তী অর্থ বহন করে নিচের কোন শব্দটি? দূরবর্তী মানেটা বলেই দিল যে অবভিয়াসলি অ্যান্টোনিম, অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দটা আমাকে বলতে হবে। তাহলে এখানে আমরা উইনসামের যে মিনিংটা সেটা আগে জানি, সেটা হচ্ছে কাইন্ড অফ চার্মিং বলা যেতে পারে। তাহলে চার্মিং এর অপোজিট কি আসতে পারে? এখানে আমরা বলবো আনঅ্যাট্রাকটিভ। কি বলবো? আনঅ্যাট্রাকটিভ। চার্মিং মানে বলা যেতে পারে অ্যাট্রাকটিভ, একটা গ্লজি গ্লজি ব্যাপার। এবার তার অপোজিটটা কি হবে? অবভিয়াসলি আনঅ্যাট্রাকটিভ হবে। তোমরা আজকে চাকরি পেয়ে যদি যাও তাহলে তোমাদের কিন্তু যাই করো না কেন তোমাদের সবকিছুই চার্মিং বলে বিবেচিত হবে। আর তুমি যতই মানে চাকরি বাকরি না পাও, তুমি যতই ভালো কথা বলো না কেন, আলটিমেটলি সেটা কিন্তু কোনো কিছু হবে না, ওটা মানে ডাস্টবিনে ফেলে দেওয়ারই যোগ্য হবে। ব্যাপারটা এরকম, ঠিক আছে? তো যাই হোক, এটা একটা জাস্ট মজার ছলে বললাম, বাট এর একটা ডিপ মিনিং আছে যেটা বুঝে নিও। চলো নেক্সট। এখানে 43 নম্বর কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, সরকারি কর্মচারীদের ছুটির সংখ্যা কি কমানো উচিত? এটা হচ্ছে একটা কোয়েশ্চেন করা হয়েছে। একটা কোয়েশ্চেন করা হয়েছে কি যে সরকারি কর্মচারীদের ছুটির সংখ্যা কি কমানো উচিত? যুক্তি, যুক্তি মানে কি? লজিক দেওয়া হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 4খানা যুক্তি দেওয়া হয়েছে। এবং প্রথমে বলা হচ্ছে যে হ্যাঁ, পৃথিবীর সমস্ত দেশের মধ্যে আমাদের সরকারি কর্মচারীরাই সবচেয়ে ছুটি পেয়ে থাকে, এটা কিন্তু কোথাও বলা নেই। ইনফ্যাক্ট আমাদের পৃথিবীর সঙ্গে মানে পৃথিবীর বাকি দেশগুলোর সঙ্গে আমাদের সরকারি কর্মচারীদের যে তুলনা করা হচ্ছে সেটা কিন্তু আমাদের কোয়েশ্চেনে কিন্তু কোনোভাবেই কিছু বলা নেই। ইনফ্যাক্ট বিবৃতিতে কি বলা হচ্ছে? সরকারি কর্মচারীদের ছুটির সংখ্যা কি কমানো উচিত? এখানে কিন্তু না পৃথিবীর কথা বলা হয়েছে, না মানে ওদের সাথে তুলনা করার কথা বলা হয়েছে। তাহলে আমি এটা কিন্তু কোনোভাবে নিতে পারি না, ঠিক আছে? যেটা আমরা কনফার্ম করতে পারবো না, তাহলে সেটাকে আমরা করে নেব। 2 নম্বরে আসি। এটি হ্যাঁ, এটি ব্রিটিশ উত্তরাধিকারের একটি চিহ্ন যা বহন করে যাওয়া হচ্ছে। এবার এখানে একটা ব্যাপার আছে যে সরকারি কর্মচারীদের ছুটির সংখ্যা কি কমানো উচিত? তো এটা ব্রিটিশ উত্তরাধিকারের যে সঙ্গে সম্পর্কটা সেটা কিন্তু আদৌ কিন্তু কোথাও এস্টাবলিশ নেই। তাহলে এটাও কিন্তু আমি বলতে পারি না। তারপরে বলা হচ্ছে যে হ্যাঁ, এটি কাজের গতি বাড়াবে এবং জমে থাকা কাজগুলি সময়ে শেষ হবে। এখানে বলা হচ্ছে যেহেতু ছুটির সংখ্যা, obviously ছুটির সংখ্যা কেন কমানোর একটা ফান্ডা বা নেওয়া হচ্ছে বা একটা বিবৃতি কেন দেওয়া হচ্ছে? কারণ ডেফিনিটলি সেখানে কাজের পরিমাণ বেড়ে গেছে। হ্যাঁ? সেইখানে কাজের যে পেন্ডিং কাজগুলো যেগুলো জমে থাকা কাজ সেগুলো সলভ হয়ে যায়। সেইজন্যই এই প্রস্তাবটা আনা হচ্ছে, এরকম একটা কিছু। এবং সেটাতে কি হবে? তাদের কাজের গতিবেগ বাড়বে, এবং জমে থাকা কাজগুলি সময়ে শেষ হবে। এটা কিন্তু ঠিকঠাকই বলছে, খারাপ কথাও কিছু বলেনি। তো আমি এটাকে কিন্তু নিয়ে নেব। এটাকে কিন্তু আমি অবশ্যই এটাকে বলা যেতে পারে, নিয়ে যেতে পারি। এবার এখানে এটা বলা হচ্ছে যে এবার এটা নিয়ে নিতে পারি ঠিকই। এটা আমরা নরমাল লজিকে নিয়ে নিতে পারি। এবার এখানে একটা বক্তব্য আছে যে এটা কিন্তু আমাদের বিবৃতির সঙ্গে কোনো পুরোপুরি খাপ খাচ্ছে না। কারণ বিবৃতিতে কোথাও কাজের গতি সম্বন্ধে বা জমে থাকা কাজগুলো যে সময়ে শেষ হয়ে যাবে, ছুটির সংখ্যা যদিও বা কমানো হয়,
তাতেই যে তার কনফার্মেশন কেউ দিতে পারবে যে জমে থাকা কাজগুলি সময় শেষ হয়ে যাবে, এটা কিন্তু বলা যাবে না। তাই আমি এটাকে কিন্তু নেব না, ঠিক আছে? নরমাল বাস্তবভাবে হয়তো যদি ভাবা যায়, তাহলে ছুটির সময় কমানো যদি উচিত, তার কারণ হিসাবে এটা কিন্তু নেওয়া যেতে পারতো। বাট পার্টিকুলারলি এই কোয়েশ্চেনের জন্য কিন্তু আমরা এটাকে কোনোভাবে কনসিডার করছি না। ওকে? আর ৪ নম্বর বলছে যে না, পরিবারের সাথে যথেষ্ট সময় কাটানোর জন্য কর্মচারীদের কে একটি দেওয়া উচিত। মানে এই যে ছুটির সংখ্যা কমানো উচিত, এবার ছুটি আ যে কমানো উচিত সেটাতে তারা অপোজ করছে। মানে বলছে যে না, এটা কমানো কখনোই উচিত না। কারণ পরিবারের সাথে যথেষ্ট সময় কাটানোর জন্য কর্মচারীদের এটি দেওয়া উচিত। এখানেও সেই পরিবারের সঙ্গে সময় কাটানোর যে ব্যাপারটা, সেটাও কিন্তু কোথাও উল্লেখ নেই। তাহলে আমরা এটাকেও কিন্তু নিতে পারি না। অ্যান্সার হওয়া উচিত কোনটিই প্রযোজ্য নয়। অ্যান্সার হওয়া উচিত কি? অপশন ডি, কোনটি প্রযোজ্য নয়। এই টাইপের কোয়েশ্চেনস গুলোকে বলা হয়ে থাকে লজিক্যাল রিজনিং। LR বলা হয়। লজিক্যাল রিজনিং। তুমি একরকম ভাবলে, এক্সামিনার আরেক রকম ভাববে এবং তোমার পাশের জন হয়তো আরো এক রকমের ভাববে। তো এটা মানে এক্সামিনার কিভাবে ভাববেন এবং তিনি কিভাবে জাস্টিফাই করবেন কোয়েশ্চেনটাকে, হ্যাঁ? সেটার উপরে একটু বেশি ডিপেন্ড হওয়া জরুরি। তাই আমি বলব, যদি তোমাদের মনে হয় যে না, এই টাইপের কোয়েশ্চেনস করে তুমি একটা কনফিডেন্স পাচ্ছ যে না, ঠিক আছে, আমি এই কোয়েশ্চেনটা ঠিকঠাকই করছি বা আমার লজিকটা ঠিক আছে, তাহলে ঠিক আছে, তুমি করে দিও। কিন্তু যদি নিতান্তই দেখো যে না, প্রচুর কনফিউশন আসছে বা প্রচুর প্রবলেমস মনে হচ্ছে, বা ঠিকঠাক ডিসিশনে আসতে পারছো না, এগুলো অ্যাকচুয়ালি ডিসিশন মেকিং কোয়েশ্চেনস, ঠিক আছে? ডিসিশন নেওয়ার তোমার কতটা ক্ষমতা আছে, এইগুলো থেকেই জাজ করা হয়ে থাকে। তো তাই যদি মনে হয় যে নিতান্তই যদি অসুবিধা মনে হচ্ছে, তাহলে তুমি এটাকে স্কিপ করলেও করে যেতে পারো বা হয়তো লাস্টের জন্য ফেলে রাখতে পারো। ঠিক আছে? এটাতে হাই রিস্ক একটু থাকেই। মানে একটু রিস্ক তো থাকবে ডেফিনিটলি। তো সেটাকে ওভারকাম করাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো যাই হোক, এই ছিল আমাদের এই কোয়েশ্চেনটা। দেন আসছি আমরা নেক্সট কোয়েশ্চেনে। স্কুল যদি স্টুডেন্ট হয় তাহলে হসপিটাল কি হবে? এই আমাদের ফার্স্ট এর কোয়েশ্চেনটার মতো অনেকটা আমাদের। স্কুল, স্কুল ইজ রিলেটেড টু কি আছে? স্টুডেন্ট। স্কুল ইজ রিলেটেড টু কি আছে? স্টুডেন্ট। তাহলে সেই হিসাবে হসপিটাল ইজ রিলেটেড টু হোয়াট? তাহলে এখানে দেখতেই পাচ্ছ স্কুলের যে মেন কাস্টমার ইন দ্য সেন্স, কাস্টমার এই অর্থে বললাম যে ক্লায়েন্ট বা মেইন স্টেক বলা হয়। মানে বেসিক্যালি পার্টিকুলারলি কোনো কাজের, যেমন আমাদের দেশ, সেই দেশের মেইন স্টেক কে? আমাদের জনসাধারণ, তাই না? তো এখানে কিন্তু সেই অর্থেই বলা হচ্ছে যে স্কুলের মেইন স্টেক কে? মানে কারা না থাকলে স্কুল কোনোদিনও সম্ভব নয়। স্টুডেন্ট। তাহলে সেখানে অবশ্যই তোমার মেইন স্টেক হিসাবে স্টুডেন্টকে নিচ্ছ। তাহলে হসপিটালের মেইন স্টেক কে হতে পারে? অবভিয়াসলি পেশেন্ট। এবার পেশেন্ট ছাড়া আর কিছু আসতে পারে না। এবার তোমার মাথাতে খেলতেই পারে যে আচ্ছা, ডক্টরসরাও তো থাকে, নার্সরাও থাকে। হ্যাঁ, থাকে। কিন্তু মেইন স্টেক যদি বলা হয় যে মানে কাদের ছাড়া এই হসপিটালই তৈরি হবে না, মানে কাদের ছাড়া হসপিটাল জিনিসটাই থাকবে না, কনসেপ্টটাই থাকবে না। ডক্টর ছাড়াও কিন্তু হসপিটাল থাকে। মানে পেশেন্ট থাকলে ডক্টর থাকতেই পারে। পেশেন্ট থাকলো, ডক্টর থাকলো না, সেটাও কিন্তু হসপিটাল বলবো। বাট পেশেন্টই নেই, তাহলে সেটাকে কি বলবো? হসপিটাল বলা যায়? সেই অর্থে বলা যাবে না। যাই হোক, অ্যান্সার কি হবে? হসপিটাল ইজ রিলেটেড টু পেশেন্ট। নেক্সট। এক ভদ্রলোককে দেখিয়ে সোমনাথ বলল। এই টাইপের কোশ্চেন্সে তোমাদেরকে ২-৩ টে জায়গা মাথায় রাখতে হবে। কে বলল, কার সম্বন্ধে বলল, আর কাকে বলল। এখানে যেমন সোমনাথ বলল, আর এখানে কার সম্বন্ধে যদি বলি, তাহলে ভদ্রলোককে দেখিয়ে বলল। তাহলে ওর মানে কি হচ্ছে? সেই ভদ্রলোকের কথা বলা হচ্ছে। ওর মানে কি হচ্ছে? সেই ভদ্রলোকের কথা বলা হচ্ছে। আর এখানে আমার কথাটার মানেটা কি হচ্ছে? যে বলছে সে কে? সে হচ্ছে সোমনাথ। তাহলে সোমনাথের মেয়ের বাবার বাবা। দেখা যাক। সোমনাথের মেয়ের বাবা। সোমনাথের মেয়ের বাবা কে হতে পারে? সোমনাথ নিজেই হয়ে গেল। সোমনাথের মেয়ের বাবা মানে কি? সোমনাথ নিজেই। আর তার বাবা, তার বাবাটা হচ্ছে, তার বাবাটা হচ্ছে ওই ভদ্রলোকের একমাত্র ভাই। ওই ভদ্রলোকের একমাত্র ভাই। তাহলে এখানে ভদ্রলোকটা চলে আসলো। ভদ্রলোকের একমাত্র ভাই। এবারে বলছে যে ভদ্রলোকটির সাথে সোমনাথের কি সম্পর্ক? সোমনাথের সম্পর্ক। তাহলে সোমনাথ এটাকে কি বলবে? বাবা বলবে। আর এটাকে কি বলবে? বাবার ভাই, দ্যাট ইজ কাকা বলবে। তাহলে ভদ্রলোকটি হচ্ছে সোমনাথের কে? কাকা। ভদ্রলোকটি হচ্ছে সোমনাথের কাকা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট। আজ বৃহস্পতিবার হলে ৫৯ দিন পর কি বার হবে? তাহলে এই টাইপের কোয়েশ্চেন্স আমরা কোনো রকম কোনো কনফিউশন ছাড়াই জাস্ট কি করব? ৭ দিয়ে ভাগ করে দেবো। 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত থাকে? ৪। ৭ এর ৫৬, রিমাইন্ডার থাকে ৪। তাহলে এখানে মনে রাখবে, যদি আজকে বৃহস্পতিবার হয়, তাহলে ৫৯ দিন পর মানে সেটা হচ্ছে সেই ৪ দিন পরই আমার সেম অ্যান্সার আসবে। হাতের পরে গুনে নাও, শুক্র, শনি, রবি, সোম। তাহলে অ্যান্সার হয়ে গেল সোমবার, দ্যাট ইজ সোমবার অপশনে নেই কেন?
আজ বৃহস্পতিবার হলে 59 দিন পরে কি বার হবে? 56, 56 আর 3 59। আচ্ছা, রিমাইন্ডার কিন্তু তোমার 4 নয় 3 হবে। রিমাইন্ডার কিন্তু তোমার 4 নয় 3 হবে। তাহলে এখানে রিমাইন্ডার বা ভাগশেষ যদি 3 হয় তাহলে এখানে 3 অ্যাড করো। তাহলে শুক্র, শনি, রবি। তাহলে আমাদের অ্যান্সারও হয়ে গেল রবি। অপশন কি আসবে? এ ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার কি হবে? অপশন এ, রবিবার ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? এই কোশ্চেন গুলো কোনোভাবেই ভুল করা যাবে না। নেক্সট, নাসির এক্স বিন্দু থেকে যাত্রা শুরু করে সোজা পশ্চিমে 5 কিলোমিটার গেল। তাহলে এখান থেকে ধরো এক্স হচ্ছে, এক্স থেকে বাম দিকে গেল, কতটা গেল? তোমার যাত্রা শুরু সোজা পশ্চিমে 5 কিলোমিটার গেছে। কতটা গেছে? 5 কিলোমিটার গেছে। ঠিক আছে? এবার বলছে তারপর বাম দিকে ঘুরে, বাম দিক ঘুরে মানে এদিকটা গেল, সেটা কত গেল? 3 কিলোমিটার। আর পুনরায় বাম দিকে ঘুরে সোজা 7 কিলোমিটার গেল। তাহলে পুনরায় বাম দিকে ঘুরে মানে আগে তোমার 5 কিলোমিটার কভার করে নেবে, তারপর আরো 2 কিলোমিটার কভার করবে। তাহলে 5 আর 2 7 হবে। এবার হচ্ছে সে এখন এক্স থেকে কোন দিকে রয়েছে? এক্স ছিল এখানে, সে এখন রয়েছে এই ডিরেকশনে। তাহলে এটা কত? সাউথ। আর এটা কি? ইস্ট। তাহলে অ্যান্সার কি হবে? সাউথ ইস্ট বা দক্ষিণ পূর্ব। অ্যান্সার কি হবে? দক্ষিণ পূর্ব। দ্যাট ইজ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার কি হবে বন্ধুগণ? অপশন এ, দক্ষিণ পূর্ব ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, আচ্ছা, এক ব্যক্তি ধনী তার অনেক প্রভাব আছে। এক ব্যক্তি ধনী তার অনেক প্রভাব আছে, এক্ষেত্রে নিচের কোনটি সঠিক হবে বলছে? নিচের কোনটি সঠিক হবে? তাহলে এখানে তার অনেক প্রভাব আছে মানে কি? এটা বলাই যায় বা অ্যাজিউম করাই যায় ধনী ব্যক্তিরা প্রভাব খাটাতে পারে। ধনী ব্যক্তিরা প্রভাব খাটাতে পারে, তাই তো? তাহলে এখানে বলা হচ্ছে অলোকের অনেক প্রভাব আছে তাই সে ধনী। না, এটা উল্টোটা বলা যায় না। মানে সাপোজ অলোক কি হচ্ছে? প্রভাব বা ইনফ্লুয়েন্স করছে। প্রভাবের ইংরেজিটা তোমরা হয়তো ভালো বলা যেতে পারে, পরিচিত হতে পারে, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্স, প্রভাব খাটানো। তাহলে অলোকের অনেক প্রভাব আছে তাই সে ধনী, মানে প্রভাব খাটাচ্ছে বলেই কি ধনী? না, এটা উল্টোটা ভাবো। ধনী হচ্ছে বলেই হয়তো তার প্রভাব আছে। তাহলে এখানে আমরা কিন্তু সেটাকে নিতে পারি না। ঠিক, বিতে আসি। কোনো ব্যক্তি যদি ধনী না হয় তার অনেক প্রভাব থাকে না। এবার দেখো, ধনী হলো না, তোমার এখানে বলা হয়েছে ধনী মানে তার প্রভাব আছে, তার মানে এই নয় যে যে ধনী হবে না তার প্রভাব থাকবে না, তারও থাকতে পারে। তাহলে এখানে যে তার অনেক প্রভাব থাকে না ডাইরেক্টলি বলছে, তাহলে সেটাও কিন্তু বলা যায় না। তাহলে এটাকে আমি অপশন বি তে ক্যান্সেল করবো। নেক্সট, তাপস ধনী তাই তার অনেক প্রভাব আছে। এখানে দেখো, সেই এক ব্যক্তি ধনী তাই তার অনেক কি আছে? প্রভাব আছে। তাহলে এখানে জাস্ট ওই এক ব্যক্তি জায়গায় তাপস কথা বলা হয়েছে। তাপস ধনী এবং তাই তার অনেক প্রভাব আছে, এটাকে অবশ্যই নেওয়া যাবে আমাদের হিসেবে। এবং লাস্টের অপশনটা দেখে নিই, দরিদ্র ব্যক্তির প্রভাব থাকতে পারে না। প্রথম কথা হচ্ছে এখানে ধনী নিয়ে আলোচনা করা হয়েছে, তাহলে এখানে দরিদ্র কোনো গল্পটাই আসবে না। তাহলে অপশন ডি ও ক্যান্সেল করবো এবং অ্যান্সার করে দেবো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক, চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। ছবিতে একটি মেয়েকে দেখিয়ে মেঘনা বললো। কে বললো? মেঘনা বললো। কাকে দেখিয়ে বললো? অবশ্যই ছবিতে একটি মেয়েকে দেখিয়ে বললো। তাহলে এখানে এ মানে কে হবে? সেই ছবিতে যে আছে সে, সে কে? ছবিতে যে মেয়েটা রয়েছে। আর এখানে যার বাবা আমার ছেলে, আমার মানে কি হবে? আমার মানে সে হচ্ছে বেসিক্যালি মেঘনার ছেলে। কে বলছে? সে। এবার একটু ভালো করে অবজার্ভ করতে হবে, ছবিতে যে আছে সে হলো ঝুমার মা, যার বাবা আমার ছেলে। ছবিতে যে আছে সে হচ্ছে কে? ঝুমার মা। ছবিতে যে আছে সে হচ্ছে কে? ঝুমার মা। আর যার বাবা হচ্ছে আমার ছেলে। যার বাবা হচ্ছে আমার ছেলে, মানে ঝুমার যে বাবা, এটা ভাবি, ঝুমার যে বাবা সেটা হচ্ছে কি? মেঘনার ছেলে। সেই ঝুমার বাবাটা হচ্ছে তোমার মেঘনার ছেলে। তাহলে এরা বেসিক্যালি কি হলো? তোমার বাবা হয়ে গেল, ঝুমার বাবা হয়ে গেল ছবির হাজবেন্ড। তাহলে ছবির মেয়েটির সাথে মেঘনার কি সম্পর্ক? ছবির মেয়েটির সাথে, দ্যাট ইজ ছবির মেয়েটি আছে এখানে। ছবির এবার মেয়েটা কে আছে? ঝুমা। তাহলে ছবির মেয়ে, আচ্ছা ছবির মেয়েটি বলেছে না এখানে, কিন্তু তাহলে ছবিকেই বলা হচ্ছে, এখানে কিন্তু ছবির মেয়েটিকে বলা হচ্ছে না। তাহলে এখানে আমাদেরকে একটু ভালোভাবে অবজার্ভ করতে হবে, ছবির মেয়েটির সাথে, দ্যাট ইজ ছবিতে যে আছে সে একজন মহিলা। হ্যাঁ, এবার সেই মেয়েটির সাথে মেঘনার কি সম্পর্ক? মেঘনার সম্পর্কটা হয়ে গেল এখানে বেসিক্যালি কম বেশি হিসেব মতো, এখানে ল্যাঙ্গুয়েজটা একটু গন্ডগোল আছে। ছবির মেয়েটির সাথে মেঘনার কি সম্পর্ক? তো ছবির মেয়েটির সাথে ছবিটা হলো মেঘনার কে হবে? বৌমা টাইপ হয়ে যাচ্ছে। হুম, এবার এখানে যদি আমি নিতান্তই ছবির মেয়েটি ভাবি তাহলে কিন্তু আবার দেখা গেল মানে ছেলের মেয়ে হয়ে যাচ্ছে ঝুমাটা। ছবির মেয়েটি যদি আমি এখানে মানে বেসিক্যালি ছবির বা এখানে বেসিক্যালি যদি বলি যে না, ছবিটাতে কে আছে সেটা অতটা আলোচ্য বিষয় নয়, কিন্তু সেটা কিন্তু একটু করতে হবে, কারণ
এখানে ছবির যে মেয়ে মানে ছবির মেয়েটাই, না ছবিতে যে আছে তার মেয়ের কথা? যদি তাই হিসাব করে তাহলে ছবির যে মেয়ে আছে সেটা হচ্ছে ঝুমা, আর সেই ঝুমাটি হচ্ছে মেঘনার কে? ছেলের মেয়ে। দ্যাট ইজ এখানে আমরা উল্টো ভাবে বললে মেঘনাটাকে আমি ঠাকুরমা বললেও বলতে পারতাম। এখানে কিন্তু অবশ্যই এখানে কোয়েশ্চেনটা একটু থেকেই গেল, হ্যাঁ, যে কোয়েশ্চেনটার ল্যাঙ্গুয়েজটা ক্লিয়ার নেই। আমি একটু লিখেও রাখলাম ল্যাঙ্গুয়েজটা নট ক্লিয়ার। ল্যাঙ্গুয়েজ ইজ নট ক্লিয়ার। ল্যাঙ্গুয়েজটা ক্লিয়ার হলে জিনিসটা ক্লিয়ার হতে ভালো। যাই হোক, চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। অনেক ধূমপায়ীদের ক্যান্সার হয়, এক্ষেত্রে নিচের কোনটি সঠিক? এটা একদম ধ্রুব বাস্তব কথা, ঠিক আছে না? অনেক ধূমপায়ীদের কি হচ্ছে? ক্যান্সার হচ্ছে। আচ্ছা, এই অনেক মানে আমাদেরকে বুঝতে হবে যে অনেক মানে কিন্তু সাম। অনেক বলো বা বেশিরভাগ বলো, এই সমস্ত ওয়ার্ড গুলো কিন্তু কি হচ্ছে? আমরা সাম বা কিছু দিয়ে আলোচনা করে থাকি। তাহলে অনেক মানে তো নিশ্চয়ই সবাই নয়। তাদের মধ্যে মানে যারা অনেক ধূমপায়ীতে মানে বেসিক্যালি কিছু যারা ধূমপায়ী রয়েছে তাদের কিছু অংশ ক্যান্সার আক্রান্ত হচ্ছে। ভালো কথা। মানে ভালো কথা ইন দ্য সেন্স আমরা কোয়েশ্চেনের রেসপেক্টে বলছি। কখনোই ভালো কথা সেটা নয়। যাই হোক, এই ক্ষেত্রে নিচের কোনটি সঠিক হবে? এবার বলছে ক্যান্সার রোগীরা ধূমপায়ী। হ্যাঁ, অবশ্যই ধূমপায়ী, কারণ ধূমপায়ীদের ক্যান্সার হচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে যারা ধূমপান করে না তাদের ক্যান্সার হবে না। না, এটা একদমই কখনো কেউ বলতে পারবে না। হ্যাঁ, তাই জন্য আমি এটাকে নেব না। অপশন বি তে আসি, বেশিরভাগ ধূমপায়ীদের ক্যান্সার হয়। এখানে বলাই হয়েছে অনেক। আর ধূমপায়ীদের ক্যান্সার হচ্ছে, তাহলে এখানে অনেকের জায়গায় জাস্ট কি করেছে? বেশিরভাগ বসিয়ে দিয়েছে। তাহলে আমি এটাকে অবশ্যই নিয়ে নেব। ২ নম্বরটা অবশ্যই নেব। ৩ নম্বরটা দেখিয়ে দিচ্ছি। সি নম্বরটা, ধূমপান ক্যান্সার দিকে এগিয়ে দিতে পারে। আবার বলছি, অনেক ধূমপায়ীদের কি হচ্ছে? ক্যান্সার হচ্ছে। তার মানে কি যে এটাই যে ধূমপান ক্যান্সারের দিকে এগিয়ে দিচ্ছে? না, এটা বলা যায় না। আর ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এখানেও আবারও বলছি যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এটা একটা ধ্রুব সত্য কথা। কিন্তু পার্টিকুলারলি স্টেটমেন্টে কিন্তু কোনোভাবে কোনো কিছু বলা নেই। তাই আমি এটাকে আপাতত বলা যাচ্ছে না বা বলছি। ঠিক আছে? চলো নেক্সট। আজ সোমবার হলে ৬১ দিন কি বার হবে? এই কোয়েশ্চেনস গুলো তোমরা কিন্তু অনেকেই ভুল-টুল করো। একটু সেইজন্য আবার নিয়ে এসেছি। যখনই রিমাইন্ডার থাকবে না বের করা, তাহলে ওখানে যে রিমাইন্ডার ক্রিয়েট করে নিতে হবে। মানে বেসিক্যালি ৭ দিয়ে ভাগ করবো, ৭ তে ৫৬ আসবে, ৫ হবে রিমাইন্ডার। আর এটাই হয়ে গেল অড ডেজ। তাহলে আজ যদি সোমবার হয় তাহলে ৫ দিন পরে কি বার আসবে? তাহলে সোমবারের পরে মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। সোমবারের পরে ৫ দিন, কি ৫ দিন তো রবিবার হওয়া উচিত নয়। সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি আসবে। শনিবার আসবে আমাদের এই লিপ ইয়ারটি, মানে লিপ ইয়ার বলছি। আজ সোমবার হলে ৬১ দিন পর কি হবে? শনিবার হবে। নেক্সট, কোয়েশ্চেন মার্ক চিহ্নিত স্থানে কি বসবে? তাহলে এখানে দেখো কোয়েশ্চেন মার্ক দেওয়া রয়েছে। এবার আমি যদি এখানে লেটস সে ১, ২, ১০, ৩৭, ১০১, এবার যদি আমি ৩৭ এর সাথে ১০১ এর রিলেশনটা বের করার চেষ্টা করি, তাহলে ৩৭ ইনটু ৩ করলে হয় ৩ থেকে ৬ তাহলে ২, ৩ থেকে ৯ আর ২ ১১, ১১১ হচ্ছে। ঠিক আছে? এইবার ইনটু ৩ মাইনাস ১০ করে দেওয়া যেতে পারে, তবে একটু আহ, দেখা যাক। মানে বেসিক্যালি ইনটু ৩ মাইনাস আদৌ ১০ করা যাচ্ছে কিনা। যেমন ধরো ১০, এখানে আবার কি হচ্ছে? ইনটু ৩ প্লাস ৭ করে দিয়েছে। এখানে কি করছে? ইনটু ৩ আর এদিকে প্লাস কত হবে? ৬ আর এদিকে ৪। আর এখানে ইনটু ৩ প্লাস তো করা যাবে না, এখানে মাইনাস করতে হবে। তো এখানে একটু ওই প্যাটার্নে গিয়ে কিন্তু খুব একটা লাভ হচ্ছে না। আমাদেরকে এটাও বুঝে নিতে হবে যে বেসিক্যালি একটু কনসিডার করতে হবে। ১০, আচ্ছা দেখো নাম্বারস গুলো না লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, তাহলে এখানে একটা কাজ করা যেতে পারে। নাম্বারস গুলো যখন লাফিয়ে লাফিয়ে যাচ্ছে তখন কিন্তু গুণ বা ভাগের আকারে আসবে। এখানে তুমি ৩ দিয়ে গুণ করো, বা ৩৭ দিনে হয়ে যায় তোমার বেসিক্যালি ৩ ৭ ২১, আর ওদিকে ৩৫ দিন ১০৫। হ্যাঁ, কত? ২, ১১। ঠিক আছে? তো ১১, এখানে ১১০ ইনটু ৩, আবার এখানে আছে ইনটু ৩ প্লাস ৭, এখানে আছে ইনটু 3 মাইনাস 10, এখানে আছে ইনটু 3 প্লাস 4, এখানে আছে ইনটু 3
আর এখানে +1, ১, ৪, ৭, ১০, ১, ১০ কোনো প্যাটার্নে পড়ছে না। আমি এটাকে আপাতত চোখের সামনে ভাসছে জিনিসগুলো। ওহো! আমি এটা কি করছি? এত কেন পেঁচালো করছি? এটা বেসিক্যালি কি আছে একটু ভালো করে অবজার্ভ করলে হয়ে যেত। তাহলে এই ১ টাকে লিখেছে ওরা 1 স্কয়ার, 1 স্কয়ারই লিখেছে আর বেশি কিছু করেনি। ঠিক আছে? 2 টাকে লিখেছে বেসিক্যালি 1 স্কয়ার প্লাস 1, হ্যাঁ? 3 টাকে এই 1 এর জন্য যথারীতি গন্ডগোলটা হলো। তারপরে এই ১০ টাকে কি লিখবে? ১০ টাকে লিখতে হবে তোমার বেসিক্যালি ১০ ইজ ইকুয়াল টু তোমার 3 স্কয়ার প্লাস 1, ঠিক আছে? আচ্ছা, তারপরে ৩৭ টাকে বলা যেতে পারে ৩৬ প্লাস 1 করতে পারো। আর একটা রয়েছে তোমার ৩৭ এর পরে কত রয়েছে? ১০১। ১০১ টাকেও আমরা বলতে পারি 10 স্কয়ার প্লাস 1। আর তারপরেটা কত হবে দেখো এখানে ১ এর স্কয়ার, এখানে ৩ এর স্কয়ার, এখানে ৫ ৬ এর স্কয়ার। তাহলে ১ হলো, ৩ হলো, ৬ হলো আর এটা ১০ হলো। এবার এখানে ১০ এর পরে কত স্কয়ার ধরতে হবে সেটা হচ্ছে বক্তব্য। এখানে 10 স্কয়ার প্লাস 1 যদি হয় ১০১ কে, তাহলে এখানে ২ বাড়লো, এখানে ৩ বাড়লো, এখানে ৪ বাড়লো, তাহলে তারপরটা বাড়বে ৫। তাহলে এখানে কত হবে? ১৫। ঠিক? তাহলে এখানে ১৫ স্কয়ার প্লাস 1 করে দাও। ২২৫ প্লাস ১ 2 ২২০ is the right answer. Option B is the right answer. Option B is the right answer. Next. আবারও বলছি, যখনই এরকম নাম্বার সিরিজ গুলো বড় হয়ে যাবে তখন একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে অল্টারনেটিভলি দেখলে হয়তো একটু উদ্ধার হতে পারো। যেমন ধরো এখানে 3 স্কোয়ার, এখানে তোমার কি রয়েছে 8 স্কোয়ার, ঠিক আছে? এখানে একটা 3 কিউব 8 27, 2 এর কিউব, 2 এর কিউব, জোড়ায় জোড়ায় করতে হবে মনে হচ্ছে। জোড়ায় জোড়ায় করলে 8 27 যদি দেখি তাহলে এখানে কত হবে? 8 27 মানে হচ্ছে এটা হয়ে গেল 3 এর কিউব আর এটা হয়ে গেল তোমার 8, কি করবো 8 লিখে দাও, ঠিক আছে? আচ্ছা, এখানে 64 কে 8 এর স্কোয়ার বানিয়ে দাও আর এখানে বেসিক্যালি 100 কে 10 এর স্কোয়ার বানিয়ে দাও। 125 টা কি হবে? এখানে 5 এর কিউব হয়ে গেল আর এখানে 6 এর স্কোয়ার হয়ে গেল আর এখানে 343 7 এর কিউব হয়ে গেল। তাহলে এটা স্কোয়ার, এটা কিউব আছে। দেখো এখানে কিউব স্কোয়ার, এখানে কিউব, তাহলে পরেরটা হবে স্কোয়ার, ঠিক আছে? এইবার এখানে এটা কত হবে? এখানে আছে 100, এখানে আছে 125, এখানে 216। প্যাটার্নটা যদি খুঁজতে হয় আমাদের আলাদা খুঁজতে হবে। ৮ 27, তাহলে এখানে একটা কাজ করি, এখানে ২ কিউব বসিয়ে দিই। ২ কিউব ৩ কিউব ৮ স্কোয়ার 10 স্কোয়ার, ৫ এর কিউব ৬ এর স্কোয়ার, ৮ এর স্কোয়ার, ৩ ৮ ১০ ৫ ৬ ৭। এই তো স্কোয়ার নাম্বারই কিউব নাম্বারই রয়েছে। ১৬, ৬ এর কিউব এটা হচ্ছিল। ৬ কিউব ৭ এর কিউব ৫ এর কিউব, এ হচ্ছে তোমার এর কিউব, এটা ৩ এর, ৪ এর কিউব, ৫, ৫ হওয়া উচিত। ১০০টা হচ্ছে গন্ডগোল। দেখা গেল সবই কিউব আছে। ২ কিউব ৩ কিউব ৪ কিউব ৫ কিউব এইভাবে কিউব রয়েছে। তাহলে ডাইরেক্টলি যদি দেখতে যাই তাহলে এখানে ৫ কিউব হয়ে গেল তোমার ১২০, ঠিক আছে? তো সেটা অ্যাকচুয়ালি ১০০টাই হয়ে গেল গন্ডগোল। এক ব্যক্তি পূর্ব দিকে ১ কিলোমিটার হাঁটার পরে আবার ওই একই দিকে ২ কিলোমিটার হাঁটছে। পূর্ব দিকে ১ কিলোমিটার হাঁটলো, তারপর আবার ওই দিকে কি হচ্ছে ২ কিলোমিটার হাঁটলো। তারপর উত্তর দিকে ৪ কিলোমিটার হাঁটলো। উত্তর দিকে কি হলো ৪ কিলোমিটার হাঁটলো। ঠিক আছে? তাহলে ব্যক্তিটি তার যাত্রা শুরুর অবস্থান থেকে কত দূরে আছেন তা নির্ণয় করো। ব্যক্তি যাত্রা শুরু হচ্ছে এইখানে আর এখান থেকে আলটিমেটলি কতটা ডিস্টেন্স কভার করতে হবে। তাহলে এটা হচ্ছে ২ আর এটা হচ্ছে কত ১। ২ আর ১ কত হলো ৩ আর এখানে হলো ৪, তাহলে এটা কত হবে ৫। ৫ কিলোমিটার নর্থ ইস্টে যেতে হবে। তাহলে ৫ কিলোমিটার অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ৫ কিলোমিটার অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। কোন সাংকেতিক ভাষায় কলকাতাকে এই বড় সংখ্যাটা দিয়ে লেখা হচ্ছে, তাহলে বেঙ্গলকে কিভাবে লেখা হবে?
বেঙ্গল বা বাংলাকে। তো এখানে দেখো কে এর ভ্যালু কত আছে 11, তবে ও এর ভ্যালু আছে 15, তারপরে তোমার আর কি রয়েছে, সবই রয়েছে কম বেশি। এবার এখানে জাস্ট প্লেস ভ্যালু গুলো বসাতে হবে। তাহলে বি মানে কত হবে 02, এ মানে 01, এন মানে 14, জি মানে 07, এল মানে 12 এবং এ মানে 01। এইটা হবে আমাদের কোডিং বাংলা। তাহলে 020114, 020114, 0712, 071201, 071201, দেখো পাওয়া গেছে 00114, 0201140, 7120। ঠিক আছে, অপশন ডি হয়ে গেল অ্যান্সার। একটু সাবধানে দেখে শুনে করতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যায়। ঠিক আছে, এবার দেখো এখানে তোমার এখানে 3 এর সাথে 93 রিলেশন হচ্ছে 31 গুণ, আর এখানে 3-এর সাথে 87 গুণ হচ্ছে তোমার 9 গুণ। ঠিক আছে, এবার তাহলে একটু ভালো করে দেখো, 3-এর সঙ্গে যদি আমি এখানে 31 গুণ করি, 3 একে 3, 3 থেকে 9, 93 হয়ে গেল, আর এখানে 27 হয়ে গেল। এইবার এই 93 আর 27, 93 আর 27 এটা বিয়োগ করে দেখি তো। 6, 3 আর 6, 9, 66। 66 থেকে 3 বাদ, যদি আমি এই দুটোকে যোগ করি, যোগ করে 66 আসে, তাহলে 66 থেকে আবার এই 3টা বাদ দিতে হবে, তবে কি আমি এখানে 63 দেখতে পাবো। সিমিলারলি তুমি এখানে এক কাজ করো, 79 প্লাস 38 যোগ করে দাও, 8 9 17, তাহলে 1 7 3 10 এর 11, 117। এবারে এই 117 কে তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে এই 117 থেকে এখানে 37 রয়েছে, তো এখানে কি করলাম 66, 66 তো ছিল না, 17 তেরোতে 17 3, আচ্ছা বিয়োগ করেছি, এটা বিয়োগ করেছি তো, এটা বিয়োগ করেছি তবে গিয়ে জিনিসটা মিলতে পারে। ঠিক আছে, এটা বিয়োগ করলে কি হবে, 79 মাইনাস 38, 8 একে 9 আর 3 4 7, 41 হলো। এবার 41 থেকে এই 4 নিচে 4টা বাদ দিয়ে দাও, তাহলে দেখো সেই 37টা পাওয়া গেল। ঠিক আছে, চলো নেক্সট। এবার এখানে বলা হচ্ছে, এখানে সেই শ্রেণীটি দেখো এবং আলটিমেটলি অ্যান্সার করো। জোড়ায় জোড়ায় রয়েছে, তাহলে আমি যে কোনো একটা দেখবো। 53 থেকে 40 গেছে, 53 থেকে 40, তাহলে এখানে কত কি হলো, এখানে -13 হয়ে গেল। 40 থেকে আবার 13 -13 করলেও কিন্তু সেই 87 আসবে। এবার তারপরে আলটিমেটলি কি হলো, এখানে তোমার বেসিক্যালি কোন সংখ্যাটি আসবে, তাহলে এখানে কোন সংখ্যাটি বসতে পারে, তোমার দেখো 27 হয়েই গেল, তাহলে এখানে -13 করে দাও নাকি, 53 40 27, 13 মাইনাস করে দাও। 27 থেকে 13 বাদ দিলে 3 4 7, আর এদিকে 1 আর 1 2, 14। এবার এই 14 এর কিউবটা এখানে 14টা বসবে, তাহলে অ্যান্সার করলে কত, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, কোন শ্রেণীতে সতীশ উপর থেকে 14তম, সতীশ উপর থেকে কি হচ্ছে 14তম, আর অবিনাশ হচ্ছে কি নিচের থেকে 18তম। অবিনাশ হচ্ছে এটা, এটা কার ছিল জানো, সতীশ। আর অবিনাশটা হচ্ছে নিচ থেকে 18তম, নিচ থেকে 18তম, বেশ, অবিনাশ হয়ে গেল নিচ থেকে 18তম, ভেরি গুড। এবার বলছে ক্লাসে মোট কতজন ছাত্র আছে, ক্লাসে মোট কতজন ছাত্র আছে, তাহলে টি ইজ ইকাল টু লেফট প্লাস রাইট মাইনাস 1। লেফটের র্যাঙ্ক কত, লেফটের র্যাঙ্ক হচ্ছে 14তম। আর এখানে একটা ব্যাপার আছে, ক্লাসে মোট কতজন ছাত্র আছে, দেখো এই সতীশ আর এই আরেকটা কে জানা আছে, অবিনাশ, এই সতীশ আর অবিনাশের মাধ্যমে মানে মাঝখানে কতজন আছে এটা বলা মুশকিল, এখানে কোনো কিছু উল্লেখ নেই, তাহলে আমরা অ্যান্সার করবো অনির্ণেয়। তাহলে আমরা অ্যান্সার করবো অনির্ণেয়, নয়তো কিন্তু আবার অনেকেই পাবেন না। দেখো এখানেও আবার যদি আমি দেখি, তাহলে এখানেও সব স্কোয়ার নাম্বার দেখতে পাচ্ছি, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 5 স্কোয়ার, তোমার এখানে আছে 7 স্কোয়ার, এখানে আছে তোমার 11 স্কোয়ার। তাহলে তোমার এখানে পরেরটা কত হবে, সবই দেখো প্রাইম নাম্বার রয়েছে। এটা সম্ভবত 1 নাম্বার আছে হয়তো, যাই হোক 4 9 থেকে শুরু করো, তাহলে সবই প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। তো 11 পরে 13 স্কোয়ার করলে কত হয় 169, তারপরে এটা আসবে তোমার 17 স্কোয়ার, মানে হয়ে গেল তোমার বেসিক্যালি 289। তাহলে 169 আর 289, 169 আর 289, দেখো অপশন এ তে জিজ্ঞেস করছে। নেক্সট,
বেমানান শব্দটি সন্ধান করুন। বর্গক্ষেত্র হচ্ছে, উপবৃত্ত হচ্ছে, উপবৃত্ত হচ্ছে, অধিবৃত্ত হচ্ছে, বৃত্ত হচ্ছে। ঠিক আছে, উপবৃত্ত আমাদের এখানে দরকার নেই। মানে বেসিক্যালি বেমানান শব্দটি যদি বের করতে হয় তাহলে দেখো সবই কিন্তু আমার কোনো না কোনো শেপ রয়েছে। ঠিক আছে, আর উপবৃত্ত, অধিবৃত্ত, বৃত্ত মানে সবই কিন্তু বৃত্তের মধ্যেই কোনো না কোনো কেস। আর এই অপশন এইটা হচ্ছে কি বর্গক্ষেত্র, এটা হচ্ছে টু ডাইমেনশনাল। উপবৃত্ত, বৃত্ত, অধিবৃত্ত এগুলো সবই কিন্তু বলা যেতে পারে টু ডাইমেনশনাল, বাট ডেফিনেটলি কি হচ্ছে এখানে আহ সার্কেল ওরিয়েন্টেড এইগুলো রয়েছে, আর বর্গক্ষেত্র তো সেটা নয়। তাহলে অ্যান্সার করবো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার কি করবো? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, ডিকশনারি অনুযায়ী সাজালে কোনটি তৃতীয় স্থানে আসবে? দেখো প্রত্যেকটাতে ভালো করে অবজার্ভ করতে হয়, এসএইচ কিন্তু সব অক্ষরটাতে কমন। তাহলে এখানে এ আসবে, এখানে ওয়াই আসবে, এখানে এ আসবে, এখানে এম আসবে। ঠিক, এবার ডিকশনারি ওয়াইজ সাজাও। ডিকশনারি ওয়াইজ মানে কি প্রথমে তো এ আসবে কনফার্ম, এবং সেটা সংকার হবে না শানটা হবে। দেখো এখানে এর পরে কি আছে এন, এখানে এর পরে কি আছে এন, এন এন এর পরে কি আছে টি, আর এখানে এন এর পরে আছে তোমার কে। ঠিক আছে, তাহলে এন কেটা সবার আগে হবে। তাহলে এখানে এটা গেল 1 নম্বরে। আচ্ছা, তারপরে কি আসছে? তারপরে আসছে তোমার ওই শান্তাই চলে আসবে। তাহলে এখানে আসবে এ। ঠিক আছে, এইবার মজার ব্যাপারটা হচ্ছে 3 নম্বরে কে আছে। তাহলে এখানে এর কাজটা কমপ্লিট, এর কাজ কমপ্লিট হয়ে গেলেই তোমার এখানে ওয়াই চলে আসবে, এস এইচ ওয়াই, এস এইচ ওয়াই হয়ে গেল। এস এইচ ওয়াইটা দিয়ে আমাদের, আচ্ছা এস এইচ এ আছে, এস এইচ এ তো হয়ে গেছিল। এম, আচ্ছা শান্তা হবে অ্যান্সার, কারণ আমি একটু দেখতে ভুল করেছি। এখানে এস এইচ এ আছে, আমি আবার মিটিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো এস এইচ এ আছে না, এখানেও দেখো এস এইচ এ আছে না, এখানে দেখো এস এইচ এ আছে না, আর এখানে এস এইচ ওয়াই আছে। তাহলে সবার লাস্টে চলে যাবে এটা, এস এইচ এ দিয়েই হবে। এবার এ দিয়ে কি আছে? এখানে এন আছে, এখানে এম আছে, আর এখানে এন আছে। এন এন আর এখানে এম, তাহলে সবার আগে এটা আসবে 1 নম্বরে। 2 নম্বরে কি আসবে? এইটা। আর 3 নম্বরে কি আসবে? এইটা, শঙ্কর। 3 নম্বরে কি আসবে? শঙ্কর। ঠিক আছে, এস এইচ এন যেটা আছে, এখানে কে আছে আর এখানে কে আছে? টি আছে। তাহলে কে আগে না টি পরে? টি আগে। সরি, এখানে তো আবার আহ, এইটাকে করো তাহলে 2 নম্বর, তারপরে এটাকে করো মানে অপশনস গুলো খুব ক্লোজ দিয়েছে, সানটা হবে অ্যান্সার অ্যাকচুয়ালি। চলো নেক্সট। দেখো এখানে কি বলেছে, বলছে যে ত্রিভুজটা সূচিত করছে স্নাতকদের, ত্রিভুজটা হচ্ছে স্নাতক বা গ্রাজুয়েট। বৃত্তটা হচ্ছে সমাজসেবী, দ্যাট ইজ সোশ্যাল ওয়ার্কার, সোশ্যালিস্ট। আর বড় হাতেরটা হচ্ছে তোমার পেশাদারদের, দ্যাট ইজ প্রফেশনাল। বলছে কতজন স্নাতক পেশাদার, তাহলে স্নাতক তো আমাকে খুঁজতেই হবে, এবং সেটা হচ্ছে তোমার বেসিক্যালি ত্রিভুজ। আর ত্রিভুজের মধ্যে আমার পেশাদার বা প্রফেশনাল থাকতে গেলে আমাকে দেখতে হবে 7, আর এখানে দেখতে হবে 5। এবার তোমরা আমাকে বলতেই পারো স্যার 5 কেন ধরছেন? 5 তো বৃত্তের মধ্যে আছে, কিন্তু দেখো একটু ভালো করে, 5 কিন্তু তোমার এই চতুর্ভুজের মানে বর্গক্ষেত্রের মধ্যেও রয়েছে। বর্গক্ষেত্রে থাকার মধ্যেই কি আছে? প্রফেশনাল, সেটাই বলেছে। আর স্নাতক আমাকে খুঁজতে হবে 4 বা 2টা নেবো না, 7 আর 5টা। এখানে আনসার হবে 7 + 5, দ্যাট ইজ ইকুয়াল টু 12 ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে বলছে 12 × 7 হচ্ছে 408, 9 × 8 হচ্ছে 207, আর এদিকে রয়েছে 13 × 7। আর এখানে কি হয়, কি করবে? নর্মালি কি হয়, 12 × 7 = 84 হয়, সেই 84টা দেখো উল্টো ভাবে লিখেছে, আর মাঝখানে একটা শূন্য দিয়ে দিয়েছে। সিমিলারলি 9 কত হয়? 72 হয়। তাহলে 72কে উল্টো ভাবে লেখো আর মাঝখানে একটা শূন্য দিয়ে দাও। তাহলে 13 × 7 = 91 হয়, 91কে উল্টো ভাবে লিখো আর মাঝখানে একটা শূন্য দিয়ে দাও। 109 হবে আমাদের অ্যান্সার। 109 হবে আমাদের অ্যান্সার। নেক্সট। মাদার চাইল্ড মিল্ক ক্রাই স্মাইল, তাহলে এখানে কোনটি সঠিক ক্রম হবে? এটার নাম নয়, কোনটি সঠিক ক্রম হবে? তাহলে বেসিক্যালি স্মাইল আবার সবার লাস্টে হবে, 5 সবার লাস্টে যদি থাকে তাহলে দেখতে পাচ্ছ অপশন এ, অপশন সি ক্যান্সেল। আর একটা জিনিস খেয়াল করতে হবে, স্মাইলটা কেন হবে? যখন সে খাবার পেয়ে যাবে, মানে মিল্ক।
তাহলে 5-এর আগে 3 থাকতে হবে, 5-এর আগে 3 আছে, অ্যান্সার করে দাও অপশন বি। অ্যান্সার করে দাও অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, যদি বলছে মাইনাস মানে হচ্ছে গুণ, আর গুণ মানে হচ্ছে কি প্লাস, আর প্লাস মানে হচ্ছে তোমার ভাগ, এবং ভাগ মানে হচ্ছে তোমার মাইনাস। তাহলে এখানে 8 মাইনাস 4 মানে 8 গুণিত 4, প্লাস মানে কত আছে ভাগ 16, আর গুণ রয়েছে, গুণ মানে কি আছে প্লাস 8, আর এদিকে মাইনাস মানে রয়েছে গুণ 10। তাহলে এখানে 8 4 12 মানে 32, 32 ভাগ 16 তে কত হয় 2, আর এখানে 80, তাহলে অ্যান্সার কত হবে 82। তাহলে অ্যান্সার কত হবে 82, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দেখো এখানে তোমার জে এম পি জি ও কিউ, তাহলে ডিবিএল এর সাথে কি হবে, জে মানে 10, জি মানে 7, এম মানে 13, ও মানে 15, আর পি মানে 16, তো ও কিউ মানে 17। তাহলে ব্যাপারটা কি এসে দাঁড়ালো, 10-এর সাথে 7 মানে -3, আর 13-এর সাথে 15 মানে +2, আর ওদিকে 16-এর সাথে 17 মানে +1। ঠিক আছে, তাহলে এরকম ব্যাপারটা আছে -3 +2 +1। এখানে তাহলে 4 2 এল 12, তাহলে 4-এর সাথে -3 করলে এ আসে, আর তারপরে বি মানে 2, 2 আর 2 এ কত হবে 4 মানে ডি আসবে, আর তারপরে 12-এর সাথে +1 করলে 13 আসে মানে এম। এডিএম হবে অ্যান্সার। অপশন কি হবে, সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ট্রেনে যাত্রা করার সময় রাসেলের এক ব্যক্তির সাথে আলাপ হলো। ব্যক্তিটির মা রাসেলের পিতার একমাত্র সন্তান। রাসেলের পিতার একমাত্র সন্তান কে হবে, রাসেল নিজেই। রাসেলের পিতার একমাত্র সন্তান কে হয়, অবভিয়াসলি যার পিতার একমাত্র সন্তান সে নিজেই, আর সেটা হচ্ছে কি রাসেলের স্ত্রী। তাহলে ব্যক্তিটির মা হচ্ছে রাসেলের স্ত্রী। ওকে, তাহলে লোকটি রাসেলের কে হচ্ছে, এবার লোকটি মানে ব্যক্তিটি, এবার লোকটি হচ্ছে বেসিক্যালি রাসেলের কে ছেলে। তাহলে অ্যান্সার করো পুত্র, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এ হলো বি এর ভাই, এখানে আমরা অবশ্যই এখানে কি করছি ব্লাড রিলেশন। বি হলো সি এর কন্যা, বি হলো আবার কি সি এর কন্যা হয়ে গেল, তাহলে সি এর আরেকটা ছেলে হচ্ছে সেটাকে এ। ডি হলো এর পিতা, এর পিতা হয়ে গেল আবার ডি। ঠিক আছে, এবার যদি তোমার ডি পিতা হয় তাহলে সি অবশ্যই মহিলা হয়ে গেল, তাহলে সি ডি এর কে হবে, সি হচ্ছে ডি এর স্ত্রী, সি হচ্ছে কে ডি এর স্ত্রী। নেক্সট, এবিসিডি 4 বন্ধু রয়েছে, সি ডি এর থেকে বড়, সি হয়ে গেল ডি এর থেকে বড়, এটা যারা বড় আছে তাদেরকে বাম দিকে, যারা ছোট হবে তাদেরকে ডান দিকে দাও। সি ডি এর থেকে বড় কিন্তু বি এর থেকে ছোট, সি ডি এর থেকে বড় কিন্তু বি এর থেকে ছোট, মানে বি হয়ে গেল বাম দিকে। এ সি এর থেকে বড়, এ সি এর থেকে বড় কিন্তু সবচেয়ে বড় না। এ যদি সি এর থেকে বড় হয় তাহলে এ হয়ে গেল সি এর আগে, কিন্তু সবচেয়ে বড় না বলে তার আগে চলে গেল বি, আর তারপরে এখানে আসলো ডি। সঠিক অ্যারেঞ্জমেন্ট হলো বি এ সি ডি। এবার বলছে যে তাহলে এ বি সি ডি কে বয়সের ক্রমানুসারে ছোট থেকে বড় হিসেবে সাজাও। ছোট থেকে মানে কি, ছোট কে আসবে প্রথমে, ডি আসবে, তারপরে সি, তারপরে এ, তারপরে বি আসবে। অ্যাকচুয়াল অ্যান্সার হবে ডিসি এ বি। অ্যাকচুয়াল অ্যান্সার হবে ডিসি এ বি। আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন এ। অনেকে কিন্তু বিএসসি টা করে দেবে এবং আলটিমেটলি এটা ভুল হবে। ছোট থেকে বড় সাজাতে হচ্ছে, সেটা খেয়াল রাখতে হবে। এবার এখানে আসো টিচার, টি ই এ সি এইচ ই আর। এখানে রয়েছে 1520318588, 1520, আর তারপরে এখানে একটু ভুল হচ্ছে মনে হচ্ছে, বেশি নাম্বার আছে, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। আচ্ছা, তাহলে একটা কাজ করা যাক, তাহলে এখানে ই মানে হয়ে গেল তোমার 1, এখানে ই মানে 5, এখানেও ই মানে 5। হ্যাঁ, আর 5 তো হলো বটে, বাট বাকিগুলো কি হচ্ছে, টিচারের সঙ্গে একটা কাজ করা যাক তাহলে। জাস্ট এ মিনিট, টিচার বলা হচ্ছে 1520318588, 3 আর 4 7, এখানে আছে 3, আর এদিকে 4 7, 9টা দুটো এক্সট্রা আছে।
এখানে দেখো ই দিয়ে 5 রয়েছে, এখানে ই দিয়ে যদি আমি 5 খুঁজি তাহলে এখানে প্রত্যেকটাতেই 5 রয়েছে, অপশন ডি তো এমনিতেই হবে না। আর যদি আমি খুঁজি সি, তাহলে টি ই, এইভাবে তো করা যায়। ই এর মানে 5, এর মানে হচ্ছে 1, ই মানে 20, আর সি মানে 3, আর তারপরে আর মানে হচ্ছে 18, ই মানে 5, 8 মানে 8। ওরে বাজে ভাবে করেছে প্যাটার্নটা, র্যান্ডামলি নিলাম বাট সেটাই কিন্তু দেখা গেল হয়ে গেল। ঠিক আছে, একটু ভালো করে দেখো, প্যাটার্নটা কিন্তু একটু মানে উদ্ভট টাইপের আছে, এটা কোনো এরকম রুলস শর্ট করে পাওয়া যায় না, তো কিছু করার নেই। তাহলে এখানে ওরা ফার্স্টে করছে 3 নম্বর লেটারটা দিয়ে, তাহলে এল মানে কত আসবে, 12 দিয়ে স্টার্ট নেবে। ঠিক আছে, তারপরে আসবে ই, ই তে আসবে কে আছে, মানে 5। হুম, তাহলে ই মানে এখানকার যেটা রয়েছে, তাহলে ও মানে আসবে 15। হুম, আর তারপরে এখানে ইটা মানে এই সিটাকে নিয়ে নেবে, সেটা আসবে 3। তারপরে এখানে এল এর জন্য মানে সি মানে এল, এল এখানে কত আসবে, 12। আর তারপরে এখানে ইটা চলে যাবে লাস্ট লাইনে, লাস্টে, এখানে আসবে 5। আর তারপরে এখানে এই লাস্টেরটা আসবে এখানে একটা 5, আর তারপরে এই ইটা হয়ে যাবে তোমার 5-এ, এখানে আসবে তোমার। উদ্ভট টাইপের প্যাটার্ন ছিল, কিছু করার নেই, নতুন টাইপ। তাহলে 12, 15, 312, 575, 12, 15, 312, 575 অপশন এতে রয়েছে, দেখো, তাই না? অপশন এতে রয়েছে, আমরা অ্যান্সার করে বেরিয়ে যাব। নেক্সট, এবার চলো আমরা কিছু ম্যাথসের কোশ্চেন দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি একটি জুতোর দাম 475 টাকা, একটি জুতোর দাম কত আছে, 475 টাকা, এবং যদি 15% ছাড় দেওয়া হয় তাহলে কত টাকা ছাড় দেওয়া হলো, তাহলে 475-এর 15% বের করে নাও। 25 দিয়ে কাটো, 25 তিনে, না 25 2 50, তো ঠিক আছে। আচ্ছা, 5 দিয়ে কাটো 3, 5 দিয়ে কাটো 20, 5 দিয়ে কাটো 4, 5 দিয়ে 25, তাহলে এখানে হয়ে গেল 95 ইন্টু 3/4, তাহলে কত হলো, 3 5 15 তাহলে 1, 27 আর 1 28, 285/4, 4 7 28, আর এদিকে 4 1 4, 1 আর 0 4 2 8, 4 2 8, 0 4 5 71 টাকা 25, 71 টাকা 25 পয়সা হবে। একটু ক্যালকুলেটিভ হবে বাট কিছু করার নেই। নেক্সট, একটি দ্রব্যের মূল্য আছে 100 টাকা, দ্রব্য যদি ধারাবাহিকভাবে 5% ডিসকাউন্ট দিল, মানে 5 টাকা ছাড় হলো, মানে কত হলো 95 টাকা, তারপরে 10% ছাড় হলো, 10% মানে 9 টাকা 50 পয়সা ছাড় হলো, তাহলে আলটিমেটলি কত টাকা ডিসকাউন্ট হলো, 14 টাকা 50 পয়সা, 14 টাকা 50 পয়সা। নেক্সট, এক্স স্কোয়ার প্লাস 9 স্কোয়ার ইজিক্যাল টু 6x স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ার মাইনাস 6xy, এটা যদি আমি 0 করি, দেখো তো ভালো করে, এক্স স্কোয়ার প্লাস 3y এর হোল স্কোয়ার, আর ওদিকে মাইনাস 2 ইন্টু 3y ইন্টু এক্স ইজিক্যাল টু 0, এক্স মাইনাস 3y এর হোল স্কোয়ার ইজিক্যাল টু 0, এক্স ইজিক্যাল টু 3y, এক্স বাই ওয়াই কত হবে, 3/1 আসবে, এক্স বাই ওয়াই কত হবে, 3/1 আসবে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 8টি সংখ্যার গড় কত, 27, 8 ইন্টু 27 হয়ে গেল। এবার দেখো এখানে কি বলছে, প্রতি সংখ্যা 8 গুণ করা হলে তাহলে গড় কত হবে, তাহলে বেসিক্যালি যেটা ছিল 27, তার সঙ্গে 8 গুণ করে দাও, গল্প শেষ। 5 আর 2 16, 5 21, 2 16 হয়ে গেল আমাদের অ্যান্সার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। যত গুণ করবে তত তোমার গড়টাও সেম ভাবে গুণ হবে, ভাগ করলে ভাগ হবে, যোগ করলে যোগ হবে, বিয়োগ করলে বিয়োগ হবে। ঠিক আছে, আচ্ছা 75 নম্বরের কোশ্চেনটা আসো। 40-এর 15%, 40-এর 15%, বা 4×5 মানে 60 হতো, যাই হোক করতেই হবে। 40-এর 15% মানে 4×5 মানে 6 হবে, ঠিক আছে, যাই হোক। তো সেটা ইজিক্যাল কি হচ্ছে, একটি সংখ্যার 25% মানে 4 প্লাস 2, 2 বেশি, তাহলে সংখ্যাটি কত হবে, তাহলে সংখ্যাটি হচ্ছে এখানে তোমার বেসিক্যালি 20 দিয়ে 2, 20 দিয়ে 5 দিয়ে 3, 6 হয়ে গেল। x/4 ইজিক্যাল টু 6 মাইনাস 2 দ্যাট ইজিক্যাল টু 4, x এর ভ্যালু এসে গেল 16, x এর ভ্যালু কত আসলো, 16 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট,
একশো কুড়ি মিটার লম্বা একটি ট্রেন 6 সেকেন্ডে অতিক্রম করে এবং তাহলে ট্রেনটি গতিবেগ কত হবে কিলোমিটার প্রতি ঘন্টাতে। তাহলে 120/6 হয়ে গেল যে মিটার পার সেকেন্ডে। এবার এটাকে 18/5 দিয়ে গুণ করে দাও, তাহলে আমার কিন্তু কিলোমিটার পার আওয়ারে বেরিয়ে আসবে, তাই না? 6 দিয়ে কেটে দাও 3, 5 দিয়ে কেটে দাও 24, 5 24 120, 24 3 কত হলো 72 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল। বুদ্ধি করে অ্যান্সার করা যেতেই পারে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 15,000 টাকা 9 মাসে, 15,000 টাকার 9 মাসে মানে 9/12 ইন্টু 6 × 1 = 4 মানে হচ্ছে 6 4 24 আর 25 4, 25 4 আর দিকে নিচে 100। এটা হচ্ছে সুদের হার। সুদ কত? 25 দিয়ে কাটো 4 আর ওইদিকে আর কিছু কাটবে না, 3 দিয়ে 3, 3 দিয়ে 4, 4 দিয়ে কাটো, 4 দিয়ে 4 3 12, 3 আর 0 4 7 28, 2 এর 0 4 5 20, 350। এটাকে 4 দিয়ে আর যাবে না, 2 দিয়ে কাটো, এটাকে 2 দিয়ে কাটো, তাহলে কত হবে? 2 36, 1 আর 5, 7 2 14, 1 আর 0, 5 2 10, 1875/2, 900 সামথিং। ঠিক আছে, এখানে সেটা নেই, অপশনে করে দাও অপশন ডি কোনটি। নেক্সট, একটি ট্রেন 10 মিনিট, প্রথম 10 মিনিটে 35 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে আর পরবর্তী 5 মিনিট 20 ঘন্টা পার বেগে যাচ্ছে, তাহলে 15 মিনিটে ট্রেনটি গড় গতিবেগ কত হবে? তাহলে অ্যাভারেজ স্পিড ইজ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্সটা কত? টোটাল ডিস্টেন্স হচ্ছে তোমার প্রথম 10 মিনিট 35 কিলোমিটার, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন টাইম। স্পিড হচ্ছে কত? 35 আর টাইম হচ্ছে তোমার 10/60 আর প্লাস পরেরটা হচ্ছে তোমার 5 মিনিট গেছে, স্পিড নিয়েছে 20, তাহলে 20 ইন্টু 5/60। ঠিক আছে, আর নিচে তো 15 সেকেন্ড 15 মিনিট হয়েই গেল, এখানে আমার 15/60 করতে হবে একটা, কারণ আমার ঘন্টা কিলোমিটার প্রতি ঘন্টাতে আমি নিচ্ছি সবকিছু, তাই না? তাহলে এখানে কত হবে? এখানে 0 0 কেটে দিয়ে 35/6 আসে আর এখানে 20 দিয়ে কাটো 3 আসছে, তাহলে 5/3 আসছে, 5 1/4 আসছে। এবার এখানে কত হবে? এখানে 2 এখানে 2, তাহলে কত হলো? 45/6 আর নিচে ইন্টু 4 করে দাও। 2 দিয়ে কাটো 2, 2 দিয়ে কাটো 3, 3 দিয়ে কাটো 15, তাহলে 15 2 30 কিলোমিটার প্রতি ঘন্টা। 30 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে গেল অ্যান্সার। কিছু পরিমাণ আসল সরল সুদে 4 বছর এবং 5 বছরের সুদে আসলে 12,900 এবং এটা 14,250 হচ্ছে, তাহলে 5 বছরে হচ্ছে 14,250 টাকা আর 4 বছরে হচ্ছে তোমার বেসিক্যালি কত? 12,900 টাকা। ডিফারেন্সটা বের করে নাও। তোমার এখানে হলো 900 বলেছে তো, তাহলে 50 আর দিকে 9 3 12 আর এখানে 3 1 4, 1,350 টাকা এক বছরে। এবার এখানে বলছে সুদের হার চেয়েছে, এখানে 4 বছর আগে বের করে নাও। 4 3 4 13 52 আর এদিকে 52,900 টাকা, তাহলে 4 বছরে আমার প্রিন্সিপাল কত হবে? 52,900 টাকাটা বাদ দিয়ে দাও, তাহলে এখানে হয়ে গেল তোমার 0 0 আর এদিকে 4 5 9 আর এদিকে 5 7 12, 7,500 টাকাটা হয়ে গেল প্রিন্সিপাল। সুদের হার চেয়েছে, তাহলে এখানে সুদের হার যদি বের করতে হয় তোমার 5400 টাকা সুদের পরিমাণ 7,500 টাকার উপরে। রেট অফ ইন্টারেস্ট আমি জানি না, আর ওদিকে হচ্ছে তোমার এটা হচ্ছে 4 বছর বাই 100, শূন্যগুলো কেটে গেল। 25 দিয়ে কাটো 3, 25 দিয়ে কাটো, 25 দিয়ে 50, 4 আর 0, 25 25, 15, 25 6 150 আর 6 2 8 আর 9, 3 দিয়ে কাটো, 3 7 21, 3 2 6 72, 4 দিয়ে কাটো 18। রেট অফ ইন্টারেস্ট কত হবে? 18%। নিজের মতন করে ক্যালকুলেশন করে নাও, রেট অফ ইন্টারেস্ট হবে তোমার 18%। নেক্সট, তিনটি দ্রব্যের গড় মূল্য কত আছে? 15,000 টাকা। মূল্যের অনুপাত যদি তোমার 3:5:7 হয়, তাহলে এখানে সব থেকে কম দামি জিনিসটির দাম কত হবে? 3 + 5 + 7 কত হবে? 8 7 15, এই 15 মানে হচ্ছে তোমার ওই 15,000 ইন্টু 3 গড় যেহেতু, তাহলে এখানে 15 15 কেটে গেল, তাহলে এখানে 1 মানে 3,000, তাহলে এখানে সব থেকে কম মানে হচ্ছে কত? 3 ইউনিট, তাহলে 3 মানে কত হবে? 9,000 টাকা। অ্যান্সার হবে অপশন ডি। অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট, একটি ব্যবসায় 12,000 টাকা খাটাচ্ছে এ, তাহলে এখানে শূন্যগুলো কেটে দাও। 4 দিয়ে কাটো 3, 4 দিয়ে কাটো 4। এবার এ আর বি রয়েছে, এ করছে 3 টাকা দিয়ে আর বি করছে 4 টাকা দিয়ে। বি টাকা দেওয়ার 9 মাস পরে, ঠিক আছে, এ আর বি উভয় সমপরিমাণ লাভ পাচ্ছে। আচ্ছা, এবার এ তোমার 9 মাস টাকাটা খাটালো, কিন্তু বি কতদিন খাটালো জানি না,
বি টাকা দেওয়ার 9 মাস পরে, বি টাকা দেওয়ার 9 মাস পরে এ আর বি উভয় সমপরিমাণ লভ্যাংশ পাচ্ছে। তাহলে এখানে আমাদের দেখতে হবে 3 × 9 আর 4 × x আছে। দাঁড়াও একটু দেখে নিতে দাও। ব্যবসায়িক টোটাল বি টাকা দেওয়ার 9 মাস পর। আচ্ছা, তাহলে এখানে একটা কাজ করি, এখানে কিন্তু আমাদের এর টাকা কতদিন ব্যবসায় নিয়োজিত ছিল, মানে এর টাকাটাই আমাকে আলটিমেটলি বের করতে হবে, আর বি এর টাকাটা আমি 9 মাস খাটাতে। এটা কি হচ্ছে, সমপরিমাণ হয়েছে, মানে 1/1 হয়ে যাচ্ছে। এবার এই জায়গায় 3 দিয়ে কাটো, তাহলে x/12 ইজিক্যাল টু কত হলো 1, x কত হলো 12 মাস, মানে এ তোমার টাকাটা 12 মাস খাটিয়েছে, এই টাকাটা 12 মাস খাটিয়েছে। নেক্সট, দুধের সাথে জল কি অনুপাতে মেশালে ক্রয় মূল্যে বিক্রয় করলে 16/2-3 হয়, তাহলে 16/2-3 মানে কত, 1/6, তাহলে এখানে অ্যান্সার হবে 1:6। কোনো রকম কোনো জটিলতায় যেতে হবে না। 750 টাকা দাম লেখা আছে, 570 টাকা বিক্রয় করলো, 750 টাকা 570 টাকা, তাহলে কত হলো, 7 8 8 7 15, এদিকে 6 আর 7 180 টাকা ছাড় হলো। 180 টাকা ছাড় যে কত হলো, কত টাকার উপরে, 750 টাকার উপরে ছাড় হলো, 100% বের করো, 0 0 কেটে গেল, 25 দিয়ে 3, 25 দিয়ে 4, 3 দিয়ে 6, 6 4 24% হয়ে গেল আমাদের, 24% হয়ে গেল ডিসকাউন্ট। নেক্সট, এক ব্যক্তি ব্যাংকে বাৎসরিক 5% সুদে 2400 টাকা জমা রাখছে, 3000 টাকা দিয়ে একটি জিনিস কিনতে তাকে কত বছর অপেক্ষা করতে হবে? এবার মজার ব্যাপারটা হচ্ছে, এখানে তার টোটাল কত হলো, সুদ কত হলো 600 টাকা। কেন? কারণ 3000 থেকে তোমার ওই 2400 টাকা বাদ চলে গেল, 600 টাকা সুদ। এটা ইজিক্যাল টু কত হলো, 2400 টাকার উপরে 5%-এ তোমার টাইমটা আমাকে বের করতে হবে। শূন্যগুলো কেটে গেল, 6 দিয়ে কাটো 4, 4 দিয়ে কাটো 25, 5 দিয়ে কাটো 5, টি ইজিক্যাল টু কত হলো, 5 বছর তাকে অপেক্ষা করতে হবে। 5 বছর তাকে অপেক্ষা করতে হবে। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। x এর 30%, x এর 30% মানে x ইন্টু 30/100 ইজিক্যাল টু y এর 20% মানে y/5 ইজিক্যাল টু z এর 16/2-3, একটু আগে করলাম 1/6 মানে z/6, তাই না? এবার এখানে শূন্যগুলো কেটে গেল। এবার দেখো এখানে এক কাজ করো, 10 আছে নিচে, এখানে 5 আর এখানে তোমার 6 রয়েছে, তাহলে 6, 5 আর 10 এর এলসিএম নিয়ে নাও, 2 দিয়ে কাটো 3, 2 দিয়ে কাটো 60 হবে এটা, ঠিক আছে, না 30 হবে, 30ই হবে। তাহলে 30 দিয়ে এটা ক্যালকুলেশন করে নাও, তাহলে এই হয়ে গেল। তাহলে এখানে 6 দিয়ে কাটো 5, এখানে 5 দিয়ে কাটো 6, আর এখানে 10 দিয়ে কাটো 3, তাহলে কত হলো, 9x ইজিক্যাল টু 6y ইজিক্যাল টু 5z। x ইজ টু y ইজ টু z যদি বের করতে চাই কি করব, এখানে 6 ইন্টু 5 করবো 30 রেশিও, 9 ইন্টু 5 45, আর এদিকে 5 ইন্টু 9 6 ইন্টু 9 হয়ে গেল 54, 30 45 54 হয়ে যাবে অ্যান্সার, 30 45 54। 3 দিয়ে কাটি, 3 10 30, 3 15 45, 3 দিয়ে 3 18 54, 10 15 18 হবে অ্যান্সার, 10 15 18 অপশন এ তে ঝকঝক করছে, অপশন এ তে ঝকঝক করছে। তিনটি ঘনককে তাদের বাহুর যদি পরিমাণ 3 4 5 হয়, তাহলে একটা বড় ঘনক তৈরি করলে নতুন ঘনকের বাহু কত হবে? কিউব গুলো জাস্ট যোগ করে দাও, তাহলে বড় যে ঘনকটা বেরোবে তার ভলিউম বেরিয়ে আসবে। 27 প্লাস 64 প্লাস 125, 5 4 9 7 16 7 1, 3 6 9 2 আর তাহলে 1 1 1 2 216, তাহলে এটা হচ্ছে বড় ভলিউম আর কিউব, তাহলে এখানে আর কে হতে হবে, বেসিক্যালি হয়ে গেল 6, অপশন সি। নেক্সট, 10 বছর আগে পি এর বয়স কিউ এর অর্ধেক। আচ্ছা, তাহলে পি আর কিউ এর অর্ধেক যদি হয়, পি কিউ হয়ে গেল 2 আর পি হয়ে গেল 1। বর্তমানে যদি তাদের বয়সের অনুপাত 3:4 হয়, তাহলে এখানে হয়ে গেল 3:4, এখানেও 2 বাড়লো, এখানেও 2 বাড়লো, কেন বাড়লো, 10 বছর আগে চলে গেছে বলে। তাহলে বর্তমানে তাদের দুজনের মোট বয়স কত হবে, বর্তমানে তাদের দুজনের মোট বয়স কত হবে, 3 আর 4 7, 7 মানে কত হবে, 7 5 35 বছর। অ্যান্সার করো অপশন সি। নেক্সট, একটি কাজ 12 দিনে করে বি এর থেকে 60% বেশি, এ আর বি রয়েছে, বি এর থেকে 60% বেশি, মানে এ যদি 100 হয় তাহলে এখানে হলো 160, এটা কি হলো, দক্ষতা মানে ওয়েজ রেশিও। এবার এখানে দিনের হিসাবটা করেছে, টাইম রেশিও হয়ে গেলে তাহলে কত হবে 100, এখানে হবে 160, শূন্যগুলো কেটে দিয়ে 2 দিয়ে কাটো 4, না 2 দিয়ে কাটো 8, 2 দিয়ে কাটো 5, 8:5 হয়ে গেল টাইম রেশিও।
এবার এখানে 8 মানে সমান কত হলো, 12 হয়ে গেল। তাহলে বি এর একা কাজটি করতে 5 দিন লাগবে। তাহলে এখানে কত হলো, 1.5 গুণ হয়ে গেল। এখানে 1.5 গুণ করে দাও, তাহলে এখানে হয়ে গেল 7.5। 7.5 দিন দেখো অপশন ডি তে রয়েছে। নেক্সট, কোন নির্দিষ্ট পরিমাণ আসলের উপরে ধরো পি সমান সুদের হারে 6 বছর এবং 9 বছরের সরল সুদের অনুপাত কত হবে? কি বোঝাচ্ছে? প্রিন্সিপাল তো ঠিক আছে আমি ধরে নিলাম, বাট এখানে আবার বলছে যে সমান সুদের হারে, এখানে রেট অফ ইন্টারেস্টও বলেনি। একটা অঙ্কে যদি দুটো মানে আমাদের এসআই ইজিক্যাল টু কি হচ্ছে, পি আর টি বাই 100, তাহলে এখানে আমার তিনটা কেন চারটে জিনিস লাগছে, এসআই, পি, আর এবং টি। এবার এর মধ্যে একটা জিনিস না থাকলে বাকিগুলো দিয়ে আমি কিন্তু একটা বের করতে পারবো, বাট এখানে দুটোই দেওয়া নেই, তাহলে আমি কিভাবে কি করতে? অ্যান্সার হয়ে যাবে অসম্পূর্ণ। ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত হচ্ছে 20 টাকা, 20 আর 21, মানে 20 টাকায় কিনে 21 টাকায় বিক্রয় করছে, মানে 20 টাকায় লাভ হলো 1 টাকা। তাহলে 1 টাকার উপরে 1 টাকা যে লাভ হলো 20 টাকার উপরে, তাহলে পার্সেন্টেজ কত হবে? লাভের পার্সেন্টেজ 5%। অপশন বি নিস। নেক্সট, কোন ব্যবসাতে এ বি এর বিনিয়োগের অনুপাত 3:2, লভ্যাংশের 5% দান করার পরে 8,550 টাকা এ পাচ্ছে। তাহলে এই 3 সমান কত হলো? 8,550 টাকা। ঠিক আছে, তাহলে 5 সমান কত হবে? তাহলে 5 সমান হয়ে গেল, আহ দাঁড়াও এখানে যদি দেখি কি হলো কেসটা। এ আর বি এর অনুপাত দেওয়া রয়েছে, এবার বলছে মোট লভ্যাংশের 5% দান করার পরে এ এত টাকা পাচ্ছে। তাহলে মোট লভ্যাংশ কত হবে? আচ্ছা, তাহলে এখানে একটা কাজ করো, মোট লভ্যাংশের 5% দান করার পরে এ যদি অত টাকা পাই, তাহলে এ এর 3 ইজিক্যাল টু হয়ে গেল 8,550। 5 ইজিক্যাল টু কত হবে? 5 ইজিক্যাল টু হবে তোমার এখানে 10 8 18, তো 3 2 6, 2 আর 5 3 3 এটা 24, 1 আর 5 3 1850, শূন্য 2 40 আর 2 42 2 হলো 4, 10 8 14,250 টাকা। 14,250 টাকাটা হলো তোমার 5% দান করার পরে। তাহলে টোটালটা হচ্ছে তোমার মানে এই 14,250 টাকাটা হলো মানে 95। তাহলে এখানে 100, 5 দিয়ে কাটো 19, 5 দিয়ে কাটো 20, 19 দিয়ে এটাকে কাটো, 19 7 133, 7 আর 2 9, আর 19 5 95, 750 টাকা। 750 গুণ করে দাও, 75 দুগুণে 150, আর দিকে দুটো শূন্য, 2000 টাকা। বোঝা গেল? কিছুই নয়, জাস্ট এর ইউনিটটা বের করলাম, 3 ইউনিট, 3 ইউনিট মানে 8,550। এবার তাহলে টোটালটা কত হলো? 14,250। এই 14,250 কিন্তু 5% দান করার পরে, তাহলে দান করার আগে কত হবে? 195। তাহলে 95 মানে 14,250, 100 মানে কত? নেক্সট, কোনো দোকানদার ধার্য মূল্যের উপরে 10% ছাড় দিচ্ছে, তাহলে 100 টাকা আছে, 10% ছাড় দিল। আচ্ছা, এখানে বলেই দিয়েছে তোমার 800 টাকা ধার্য মূল্য, তাহলে 10% ছাড় দিলে কত হলো? 80 টাকা ছাড় দিলে মানে হয়ে গেল তোমার 720। আর এই 720 উপরে আবার 20% ছাড় আছে, মানে 120 সমান হয়ে গেল 720। তাহলে 100 মানে এখানে 12 দিয়ে 6, মানে 60 দিয়ে গুণ আসছে, তাহলে 60 দিয়ে গুণ করলে এটা কত হবে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 60 গুণ না 6 গুণ হবে, 60 গুণ নয় 6 গুণ হবে, 6 গুণ। তাহলে 600 টাকা। আচ্ছা, 5টি টিকটিকি 5টি ফড়িং 5 মিনিটে ধরতে পারে, এখানে বেসিক্যালি টাইম এন্ড ওয়ার্কের বেসিক জায়গা জিনিসটা রয়েছে। m1 d1 বাই w1 ইজ ইকুয়াল টু m2 d2 বাই w2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 5টা টিকটিকি 5টি ফড়িং 5 মিনিটে ধরতে পারে, তাহলে 5 মিনিট আর 5টা ফড়িং হয়ে গেল। w1 w2 টা হয়ে গেল কি হচ্ছে, ফড়িং, কাজের পরিমাণ। ঠিক আছে, আর দ্বিতীয় ক্ষেত্রে 100টি টিকটিকি 100 মিনিটে কটা ফড়িং ধরবে, এটাই হচ্ছে আমাদেরকে বের করতে হবে। এবং এটাও কিন্তু খুব সহজে করে নেওয়া যাবে, 5 5 ক্যান্সেল, 5 দিয়ে কাটো 20, তাহলে এখানে অ্যাকচুয়াল অ্যান্সার হবে 20 ইন্টু 100, এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু হয়ে গেল 2000 টা। 3 ইন্টু 100 কত হবে? 2000 টা। নেক্সট, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ, মানে এটা হচ্ছে 3x, এটা হচ্ছে x, তাহলে x ইন্টু 3x, এটা ইজ ইকুয়াল টু কত হলো? 6075। তাহলে 3 দিয়ে কেটে দিই, 3 20 60, 3 25 75, x স্কয়ার ইজ ইকুয়াল টু 20 25, তাহলে x কত হবে? 45। তাহলে দৈর্ঘ্য কত হবে? 3x ইজ ইকুয়াল টু 3 ইন্টু 45, মানে হয়ে গেল 135 মিটার।
অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, কোনো যাত্রাপথে 30 কিলোমিটার 6 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এবং বাকি 40 কিলোমিটার 5 ঘন্টায় গেলে গড় গতিবেগ কত হবে? অ্যাভারেজ স্পিড কত হয়? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্সটা হচ্ছে তোমার বেসিক্যালি 30 আর 40 হয়ে গেল তোমার 70, ঠিক আছে? আর এখানে টাইমটা হয়ে গেল তোমার ডিস্টেন্স বাই স্পিড, তাহলে 30/6 প্লাস 40/5, 70 বাই এখানে কত হলো? 6 5 30 আর এখানে 5 8 40, 70/13, 70/13 মানে হয়ে গেল 6 13 78, এই 6 13 78 কেন 5 13 65 হবে তো, 5 5/13, 5/13 হওয়া উচিত, বাট এখানে না। 30 কিলোমিটার 6 কিলোমিটার 30 কোনো যাত্রাপথে 30 কিলোমিটার 6 কিলোমিটার পার গতিতে যাচ্ছে, 6 কিলোমিটার হিসাব মতো তো এটাই হওয়া উচিত। এবার এখানে সম্ভবত কোনো একটা কিছু মিস্টেক আছে, তাহলে অ্যান্সারটা মিলবে না কেন? 30 কিলোমিটার 6 কিলোমিটার প্রতি ঘন্টাতে যাচ্ছে, তাহলে টাইমটা কত নেবে? 5 ঘন্টা 30/6, আর বাকি 40 যাচ্ছে 5-এ। ও, বাকি 40 কিলোমিটার দেখো এখানে 5 ঘন্টায় যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে অ্যাকচুয়ালি এটাও কিন্তু তোমার কি হবে? টাইমটা 5ই হবে। হ্যাঁ, এখানে কিন্তু এটা দারুণ চালাকি করেছে। তাহলে বেসিক্যালি এটা কত হলো? 70/10, তাহলে হয়ে গেল তোমার 7 কিলোমিটার প্রতি ঘন্টা। 7 কিলোমিটার প্রতি ঘন্টা খুব ডেঞ্জারাস জিনিস। ওখানে দেখো এখানে কিলোমিটার প্রতি ঘন্টা বলেছে, ওখানে কিন্তু শুধুমাত্র ঘন্টা, মানে টাইমটা বলেই দিয়েছে। নেক্সট, রাজীবের বয়স 15 বছর, 5 বছর আগের বয়সের 5 গুণ হবে। রাজীবের বয়স 15 বছর পরে বলেছে, বর্তমান বয়স কত হবে? তাহলে এখানে এক কাজ করো, 15 বছর পরে বয়স কত হয়? 15 বছর 20, আর 5 বছর আগের বয়স, 5 বছর আগের বয়স কত হবে? 0। 0-র কি 5 গুণ হচ্ছে কি 20? না, হচ্ছে না, অপশন এ ক্যান্সেল। এখানে 15 যোগ করো, 25 হয়ে গেল। আর 5 বছর আগে কত বয়স ছিল? 5, তাহলে এর 5 গুণ হচ্ছে কি? হ্যাঁ হচ্ছে, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন বি। এই ক্ষেত্রে অপশন টেস্ট করানো বুদ্ধিমানের কাজ। এখানে এবিসি দেওয়া আছে, তাহলে এখানে জাস্ট ভ্যালু গুলো পুট করে দাও। 2/3 ইস টু তোমার হয়ে গেল 3/4 ইস টু হয়ে গেল বি/সি বলেছে। বি/সি তো কি বাবা, বি/সি a/b b/সি, a/b b/সি, c/a হওয়া উচিত, মতন c/a হওয়া। c/a হলে কত হচ্ছে? c হচ্ছে 4 বাই a হচ্ছে 2, বা 3 4 2 এর এলসিএম হচ্ছে 12, 12 দিয়ে ক্যালকুলেশনস করো, 2 দিয়ে কাটো 6, আর 4 দিয়ে 3, আর 3 দিয়ে 4, তাহলে 8:9 তোমার 6 4 24, 8 9 24 হবে অ্যান্সার। অপশন সি, এটা কিন্তু c/a হবে, ওটা b/c হবে না, 8 9 24টাই হবে অ্যান্সার। নেক্সট, কোন সংখ্যার 1 এর 3 এর 1 এর 5 এর 1 এর 2 হলো 10, তাহলে সংখ্যাটা 1 ধরে 1 ইন্টু 1 এর 3 ইন্টু 1 এর 5 ইন্টু 1 এর 2 ইজিক্যাল টু কত হলো? 10 যদি ধরি, তাহলে 3 5 15 2 30, তাহলে 1 এর 30 মানে হয়ে গেল 10, তাহলে 1 মানে কত হলো? 300। অপশন ডি। নেক্সট, এখানে বলা হচ্ছে এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এটাকেও এ এটাকেও বি, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইজিক্যাল টু টোয়াইস অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, twice of sin square plus cos square, that is equal to 2 into 1, that is equal to 2, the right answer. ঠিক আছে, লাস্ট কোয়েশ্চেন আজকের জন্য এই মকের। 150 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি গাছকে 12 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটি 250 মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করতে সময় কত নেবে? তাহলে সময় ইজ ইকুয়াল টু ডিসটেন্স বাই স্পিড। ডিসটেন্স কত হলো? 150 প্লাস 250 বাই স্পিডটা কত হলো? স্পিডটা হচ্ছে বেসিক্যালি প্রথমে ওই 150 যে গেছিল সেটা 12 মিনিট 12 সেকেন্ডে গেছিল, তাহলে এখানে হয়ে গেল 25 15 400, আর ওদিকে 150/12 হয়ে গেল তোমার বেসিক্যালি ইন্টু 12 বাই 150 করে দাও, 0 0 কেটে গেল, 3 দিয়ে কাটো 4, 3 দিয়ে কাটো 5, 5 দিয়ে কাটো 8, 8 4 কত হলো? 32 সেকেন্ড। সুন্দরভাবে অ্যান্সারটা বেরিয়ে আসলো। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 32 সেকেন্ডে ওই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করবে। একটু কোয়েশ্চেন গুলো একটু তাড়াতাড়ি করে করানোর চেষ্টা করলাম, কেন কি মনে হলো যে না ঠিক আছে, এই কোয়েশ্চেন গুলো তোমরা মানে প্রচুর প্র্যাকটিস করেছো, মানে এই কোয়েশ্চেন তো করোনি, ডেফিনেটলি অন্য কোয়েশ্চেনই করেছো, এই টাইপের কোয়েশ্চেন অনেকবার করেছো, তো আমার মনে হয়েছে যে না একটু তোমাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করতে দেওয়াটাই দরকার। এই ছিল আমাদের আজকের এই ছোট্ট ক্লাস, মানে বেসিক্যালি মক টেস্টের উপরেই, অফিসিয়াল যে মক টেস্ট হয় যেরকম মক টেস্ট
তোমার প্রথমে জিকে, প্রথমে না থাকলেও মিক্সচারে থাকতে পারে। তোমার মোটামুটি ওই 40টা জিকে, তারপর 30টা ম্যাথ, 30টা রিজনিং, মিক্সচার ভাবেই থাকবে সাধারণত। যদি না থাকে তো আরো ভালো হলো। তো ভালো করে দেখো তোমরা একসাথে কত পাচ্ছ, চেষ্টা করবে নিজের প্রতি লয়াল থাকা এবং খুব ভালোভাবে পারফর্ম করে আসবে, এটাই আমাদের আশা রইলো। আর আমাদের ফাউন্ডেশন ব্যাচে যদি জয়েন করতে চাও 2026 কে কেন্দ্র করে, তাহলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9647553612 এর নাম্বার কন্ট্যাক্ট করে নিও, আমাদের সমস্ত কিছু জানতে পেরে যাবে। টিআরবি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যে বাজারে জয়েন করে তারা অবশ্যই জয়েন করবে এবং ক্লাসগুলো যদি সত্যি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আমি পবন সাহা, তোমাদের ম্যাথ ও রিজনিং মেন্টর, এবং আমাদের জিকে স্যার সমস্ত ক্লাসগুলো তোমাদের সাথে এই মক টেস্টের মাধ্যমে আলোচনা করে দিয়েছেন। ডেফিনেটলি আমরা আশা রাখবো খুব ভালোভাবে তোমরা কিন্তু সুন্দরভাবে একে যাচাই করে নিতে পারবে এবং আগামী দিনের এই পরীক্ষাটাতে ভালোভাবে আসতে পারবে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।